আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন স্যার? এই তো আমি ভালো আছি। আপনাদের গ্রুপে আমি একটা ফাইল শেয়ার করেছি, আপনারা কি গ্রুপটা ফলো আপ করেছেন ফেসবুক? স্যার মাত্র দেখলাম, এখন হ্যাঁ, খুললাম আমি তো। মাত্রই দিলাম আর কি, ক্লাসের আগে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ পেয়েছি স্যার। বাকিরা কই, সবাই তো লেট করলে হবে? আচ্ছা, আপনাদের মধ্যে একজন হচ্ছে ডট নামে আছেন, ডটটা কি? শুধু একটা ডট দিয়ে রাখছেন নামে। আমি কিন্তু চাই যারা এখানে থাকবেন তারা হচ্ছে শুধুমাত্র এই ব্যাচেরই যাতে স্টুডেন্ট হন। সো ডট যে দিছেন সে কাইন্ডলি একটু কথা বলেন, আপনার নামটা বলেন, রিনেম করেন, আদারওয়াইজ আই কান্ট হেল্প ইউ। আমি হচ্ছে আপনাকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিব। প্লিজ রেসপন্ড করেন ডট, আপনার নামটা প্লিজ। হয়তো মনে বুঝতে পারে নাই, রিনেম করতে ভুলে গেছে। এই জন্য তো আমি তাকে বলতে বলছি তার নামটা বলার জন্য, সো দ্যাট আই ক্যান হেল্প ইউ। আমার মনে হয় আপনারা আমার সাথে এগ্রি করবেন যে আপনারা চান না আপনারা ছাড়া অন্য কেউ এইখানে এসে ক্লাস করে আপনাদের ডিস্টার্ব করুক। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো স্যার ভালো আছি। ডট, আপনার নামটা প্লিজ। ডট কে আমরা দেখা তো দরকার, শুধু ডট একজন আছে, তাবাসসুম নাকি? না আমি না, আমি তো আমার নাম ডট, আছে তাবাসসুম। আচ্ছা চলে গেছে। চলে গেছে। আচ্ছা আমরা ক্লাসটা শুরু করি, যেহেতু অলমোস্ট 5 মিনিট হয়ে গেছে। আচ্ছা ওকে সো স্যার। আচ্ছা তো আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে ওয়েবসাইট অডিট। ওয়েবসাইট অডিট, এখানে অ্যাকচুয়ালি দুইটা ওয়ার্ড ইউজ করছি, একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে অডিট। তো প্রথমে আমরা একটু অডিট নিয়ে কথা বলি, সাথে সাথে সবাই একটু মিউট করি প্লিজ। আর যার যখন কথা বলতে দরকার হবে বা কোনো কিছু না বুঝলে আপনারা আনমিউট করে আমাকে কোশ্চেন করবেন, বাট সবাই একটু মিউট করি। মেহেদি হাসান। ওকে, থ্যাংক ইউ। সো প্রথমে আমরা একটু অডিট নিয়ে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এরকম যে আমরা সবাই জানি অডিটের মানেটা কি। প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু বছর শেষে বা একটা ফিসকাল ইয়ার পরে যে তার কোম্পানি একটা অডিট করে। যে অডিটের পারপাসটা হচ্ছে যে শুধুমাত্র যে ফিনান্সিয়াল হিসাব তা কিন্তু না, একটা মানুষের কথার কথা ছুটি নেওয়ার কথা বছরে 17টা, সে আদৌ 17টা ছুটি নিছে কিনা, তার বেশি নিছে না কম নিছে, যদি বেশি নিয়ে থাকে তাহলে সেই অনুযায়ী তাকে পেনাল্টি করা হয়েছে কিনা, সে যদি কম নিয়ে থাকে তাহলে সেই অনুযায়ী তাকে বেনিফিটেড করা হয়েছে কিনা। দেন হচ্ছে এই কোম্পানির যে রুলস রেগুলেশন আছে প্রত্যেকটা জিনিস কতটুকু মেনটেন করা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র চেক করাটাই হচ্ছে অডিটের কাজ। যারা অডিট করতে আসে কোনো কোম্পানিতে তারা কি করে, তাদের কাছে একটা ফর্ম থাকে, সেই ফর্মে প্রত্যেকটা জিনিস তারা শুধু চেক করে, চেক করার পরে যদি সেটা কমপ্লিট করে থাকে বা ফলো করে থাকে তাহলে টিক চিহ্ন দেয়, আর যদি ফলো না করে থাকে তাহলে ক্রস চিহ্ন দেয়। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনারা নিজেরাই বলবেন যে অডিট করতে যারা আসে
তারা কি অ্যাকশনে যায় যে তুমি কেন 30টা ছুরি কাটাইছো 17টা জায়গায়? তারা কি কোনো মানে আপনাকে পেনাল্টি করে দেয়, না বা তারা কি আপনাকে বকাবকি করে, না তারা আপনাকে মারে, না চাকরি থেকে স্যাক করে যারা অডিট করে? কি কিছুই করে না। ভুলগুলা ঠিক করতে বলে। কিছুই করে না তারা। তারা সুন্দর মতো অডিট করে সেই রিপোর্টটা ম্যানেজমেন্টের কাছে সাবমিট করে তারা চলে যায়। যদি ইন্টারনাল অডিটও হয়, যদি ওই কোম্পানির কোনো ব্যক্তি যদি অডিট করে থাকে, লাইক ক্রিয়েটিভ আমি জব করি, সো ক্রিয়েটিভ আইটি যদি বলে যে শুভ তুমি আমাদের কোম্পানি অডিট করে দাও, আমি কিন্তু অডিট ঠিকই করব, করে কিন্তু আমি কোনো অ্যাকশনে যাব না কারোর এগেইনস্টে। আমি শুধুমাত্র রিপোর্টটা সাবমিট করে দেবো কোথায়? ম্যানেজমেন্টের কাছে রিপোর্টটা সাবমিট করে দিব। আমার কাজ কিন্তু এতটুকু। আচ্ছা, সো এই যে সাবমিট করার আগে তাহলে আমি কি করলাম? আমি প্রত্যেকটা জিনিস শুধু দেখলাম এটা কি মেনটেন করা হয়েছে, যদি হয়ে থাকে তাহলে টিক চিহ্ন। আচ্ছা, এটা কি মেনটেন করা হয়েছে, না হয়ে থাকলে ক্রস সিম্বল। আমার কাজ তো শুধু এটাই, এটাই হচ্ছে অডিটের মেইন কাজ। আচ্ছা, সো আমরা এখন একটু ডিজিটাল মার্কেটিং এ আসছি। সো আমি মনে করেন যে একটা কথা লিখে সার্চ করলাম, কমার্শিয়াল প্লাম্বিং সার্ভিস, এই কথাটা লিখে গুগলে সার্চ করলাম। এখন দেখার বিষয় হচ্ছে, যখন এটা সার্চ করলাম সবার প্রথমে মিস্টার রুটার এই কোম্পানিটাকে গুগল সবার প্রথমে দিছে, মানে রোল নাম্বার 1। তারপর হচ্ছে ARS, এই কোম্পানিটা হচ্ছে 2 নম্বরে আছে। দেন হচ্ছে রোটো রুটার হচ্ছে 3 নম্বরে আছে। এখন আমার কোশ্চেন আপনাদের কাছে, গুগল কেন এই কোম্পানিকেই সবার প্রথমে দিল, এই কোম্পানিকে সেকেন্ডে, এই কোম্পানিকে থার্ডে? কেন এই কোম্পানিকে 3 নম্বরে দিল না, কেন এই কোম্পানিকে 2 নম্বরে দিল না? মানে কেন এর রোল নাম্বার 1 হলো, এর রোল নাম্বার তো 3ও হতে পারে। এই কাজটা কেন গুগল করলো বলতে পারেন কেউ? কখনো কি চিন্তা করে দেখছেন? রাশির জন্য। আর এসইও এর জন্য মনে হয়। স্যার জি বলেন। আমার মনে হয় গুগল, আমি যখন সার্চ করলাম গেল এই কোম্পানিটা এই কিওয়ার্ডটা দিয়া সবকিছু ঠিক কলিং করে পাইলো, তারপরে সে আমার ক্রলিং করে রেজাল্টটা সে সাবমিট এটাকেও করলো। পাইছে, ক্রলিং করে সে এটাকেও পাইছে, সবগুলাকেই ক্রলিং করে পাইছে। কিন্তু আমার কোশ্চেনটা বুঝেন, কেন একেই সবার ফার্স্টে দিল, কেন একেই সেকেন্ডে দিল? এ তো সেম যে সার্ভিস দেয়, এও তো একই সার্ভিসই দেয়, এরা সবাই এই সার্ভিসটাই প্রোভাইড করে। কিওয়ার্ড কারণ হচ্ছে এদের অডিটিংটা প্রপারলি। আচ্ছা কিওয়ার্ড বেশি না, রাশির জন্য না স্যার। আচ্ছা আমি বলি। সো আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, এখানেও সেম এক্সাম্পলটা। প্রত্যেকটা কোম্পানির কিছু রুলস রেগুলেশন আছে। ডু ইউ এগ্রি উইথ দ্যাট? মানে আপনারা কি এগ্রি করতেছেন যে প্রত্যেকটা কোম্পানির একটা স্যার রুলস রেগুলেশন আছে? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। একটা কোম্পানি একটা রুলস রেগুলেশন সেম অ্যাজ আমরা যে যার জন্য কাজ করতেছি, এটা তো গুগলের জন্য কাজ করতেছি। সো গুগলেরও সেরকম একটা রুলস এবং রেগুলেশন আছে। সেই রুলস রেগুলেশনটা কোথায়? সেই রুলস রেগুলেশন হচ্ছে গুগল STAR স্টার্টার গাইড। স্টার্টার গাইড, এই যে static.googleusercontent.com দেখতেছেন, আর এই যে এখানে যে লেখা আছে গুগল সার্চ ইঞ্জিন। তো বলেন তো এই কোম্পানিটার ওনার কে? এই কোম্পানিটার ওনার কে? এই কোম্পানিটার ওনার হচ্ছে গুগল নিজে। এবং এখানে হচ্ছে যে রুলস রেগুলেশনটা দেওয়া আছে, এইটা গুগল নিজে প্রোভাইড করছে। গুগল বলছে তুমি তোমার ওয়েবসাইটটা ফার্স্টে আনতে হলে আমার এই রুলস রেগুলেশনটা তোমাকে মেইনটেইন করতে হবে। এই রুলস রেগুলেশন, এই রুলস রেগুলেশন যারা মেইনটেইন করছে গুগল তাদেরকেই কি করছে এখানে র্যাঙ্কে দিছে। আর আমি হচ্ছে এই জায়গা থেকে সুন্দর মতো পয়েন্ট আকারে আপনাদের কাছে নিয়ে আসছি। সেম জিনিস আপনারা চাইলে এই যদি সময় পান আপনারা এই জিনিসটা একটু পড়েন, দেখবেন সেম জিনিসই লেখা আছে। ওকে, V2043 এবং হচ্ছে একটা USA ফোন নাম্বার। আপনারা দুইজন কে একটু কাইন্ডলি বলবেন V2043 আর একটা ফোন নাম্বার অ্যাটলিস্ট চ্যাট বক্সে লিখেন আপনাদের নামটা, আদারওয়াইজ আমি আপনাদেরকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিব স্যার। একটু নিজেকে আনমিউট করেন, করে বলেন V2043 and 873 দুইজন। কাইন্ডলি আপনারা চ্যাট বক্সে একটু লিখে আপনাদের নামটা জানান। আমি কিন্তু আপনাদেরকে লাস্ট টাইমের জন্য রিকোয়েস্ট করতেছি, ক্লাসটা ডিস্টার্ব হচ্ছে স্যার, আপনারা আপনাদের নামটা বলেন, তাহলে আমি আপনাদের রাখতে পারবো, আদারওয়াইজ আমি এই ক্লাসে আপনাদের রাখতে পারবো না।
বিপানন্দ দে চেঞ্জ করছে, ওকে ভালো কথা। V2043 আপনার নামটা প্লিজ। আচ্ছা, আমি আপনাকে ওয়েটিং রুমে পাঠাচ্ছি, আপনি আপনার নামটা চেঞ্জ করে দেন জয়েন করেন। স্যার জি, হ্যালো জি বলেন। স্যার, আবিরুল ইসলাম কি স্যার জয়েন্ট হয়েছে একটু দেখেন তো। আমি ওই আমার মোবাইল দিয়ে জয়েন্ট হয়েছি তো, নতুন ফোন, আমি জানি না আমার নামটা গেছে কিনা, আমি বুঝতেও পারছি না। আবিরুল ইসলাম। আবিরুল ইসলাম নাই। V2040 কি তাহলে আপনি? এইটাই তাহলে স্যার আমার, এটা নতুন ফোন তো স্যার, আমি এখনো এডিট করি নাই, ভিভো ফোন তো এই জন্য V24 হতে পারে। আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা প্লিজ স্যার, এটা আসলে আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, যেখানে মিউট করেন না তার পাশে একটা মোর অপশন আছে, ওখানে ক্লিক করলেই দেখবেন যে রিনেমের একটা অপশন আসে। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এইটা হচ্ছে সেই রুলস এবং রেগুলেশন যেটা আমি এখান থেকে টুকে আনছি। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেই, সেটা হচ্ছে আপনারা ছোটবেলায় সবাই হচ্ছে 6, 7, 8 যেটাই বলি না কেন, আপনারা হচ্ছে পরীক্ষা দিচ্ছেন বছরের শেষে। তো আমার কোশ্চেনটা হচ্ছে আপনারা দিন শেষে আর পরবর্তী ক্লাসে আপনাদের একটা রোল নাম্বার দেওয়া হয়েছে, এই রোল নাম্বারটা দেওয়া হয়েছে কিসের উপরে বেস করে? লাইক আপনি 6 থেকে 7 উঠছেন বা 7 থেকে 8 উঠছেন, ওঠার সময় কি আপনাকে একটা রোল নাম্বার দিছে না? আমার কোশ্চেন হচ্ছে এই রোল নাম্বারটা কিসের উপর বেস করে দেওয়া হয়েছে? রেজাল্টের উপর। রেজাল্টের উপর, পারফরম্যান্সের উপর। ওকে, রেজাল্ট যারা বলছেন তারা নেক্সট টাইম অ্যানসার দিয়েন না, আপনাদেরটা হয় নাই। স্যার এটা মেধা তালিকায় স্যার, মেধা তালিকার উপর। ওকে, আবিরুল ইসলাম বলছে মেধা তালিকা, আপনিও নেক্সট টাইম অ্যানসার দিয়েন না, আপনারটাও হয় নাই। আমি অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, সবাই আমার খুব ভালোভাবে চিনে যে আমি মানে সেই লেভেলের একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যা কোশ্চেন করে সব অ্যানসার দিতে পারি। তারপরও হচ্ছে আমার রোল নাম্বার 1 নাও হতে পারে। আর কেউ? স্যার এসইও করা হয়নি ঠিক করে এরকম। আমি 6, 7 এসইও করে না। 6 থেকে 7 উঠছেন, 7 থেকে 8 এ উঠছেন, আপনার রোল নাম্বার হচ্ছে 2। আপনার রোল নাম্বার 2 কেন হলো? আমার কোশ্চেন হচ্ছে এটা। খুবই সিম্পল একটা পরীক্ষা ভালো হয়েছে, বেতন দেওয়ার উপরে রোল নাম্বার করে। না না না, আগের সবগুলো পরীক্ষার পর করে। হ্যাঁ স্যার, এটা কি ভর্তির উপরে? ভর্তির উপরে না, স্যার অ্যানসার চেঞ্জ করব না, অ্যাডমিশনের উপরে। আপনি 7 এ যদি অ্যাডমিশন নেন আপনার রোল নাম্বার হবে সবার লাস্টে হবে না, 3টা পরীক্ষার পর করে পরীক্ষা দিয়েছি। কম্পিটিশন করে তো 6 থেকে 7 এ যদি রোল নাম্বার 2 হয় তাহলে কম্পিটিশনের মাধ্যমে তো রাইটিং এ যে ভালো সেই হবে 1 নাম্বার। রাইটিং এ? আচ্ছা, আমি এখন অ্যানসারটা দিয়ে দেই, দেখেন মিলে কিনা। আপনাদের বছর শেষে যখন রেজাল্টটা পাবলিশ করে একটা মার্কশিট দেয় না, মার্কশিটে কি মার্ক থাকে না? আমি অনেক ভালো স্টুডেন্ট, প্রত্যেকটা পরীক্ষা বা প্রত্যেকটা কোশ্চেন ভালো করছি, ফাইনাল পরীক্ষা আমি খারাপ করছি, দিন শেষে বছর শেষে আমার মার্ক আসছে আমি 834 পাইছি, আর যে ফার্স্ট হয়েছে সে 903 পাইছে। আমাকে কি ফার্স্ট করবে? আমি শুধু পরীক্ষার আগ দিন পর্যন্ত খুব ব্রিলিয়ান্ট ছিলাম। সো ওই ব্রিলিয়ান্ট মেধাবী স্টুডেন্ট বলে কি আমার রোল নাম্বার 1 দিবে? আপনারাই বলেন। আমি পরীক্ষা অনেক ভালো দিছি, আপনারা পরীক্ষা দিয়ে বাইরে হইলে জিজ্ঞেস পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা অনেক ভালো হয়েছে সবাই বলি আমরা, বা মোটামুটি হয়েছে বলি। সো এই যে ভালো হয়েছে বলেই কি আমার রোল নাম্বার 1 দিবে? আমার থেকে তো আরেকজন আরো বেশি ভালো হতে পারে, পারে কিনা? তো দিন শেষে দেখা যায় হচ্ছে মার্কশিট দেয়, যে সব থেকে বেশি মার্ক পায় তার রোল নাম্বার 1 হয়, তারপরে যে একটু কম মার্ক পায় তার থেকে তার রোল নাম্বার 2 হয়। আমি কি ভুল কিছু বললাম? ভুল বলে থাকলে আপনারা আমার সাথে আর্গু করতে পারেন, কোনো সমস্যা নাই। না স্যার, রাইট। না স্যার ঠিক আছে। স্যার ডিসপ্লেটা কি একটু জুম করা যায় সামান্য? ওকে, সো জিনিসটা হচ্ছে এরকম মার্কিং এর সিস্টেমটা। তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি বলতেছি যে এই যে বললাম মার্কের কথা বললাম, তো আমরা যখন কোনো কথা লিখে সার্চ করি, কোনো একটা কথা লিখে গুগলে সার্চ করলাম, তখন গুগল প্রথমে দেখে এই কথা আছে কোন কোন ওয়েবসাইটে আছে, তখন সে দেখলো এই 1,97,00,000 19,70,00,000 ওয়েবসাইট এই সার্ভিসটা প্রোভাইড করে। সো একবারে সবগুলো আছে। তারপরে হচ্ছে সে দেখে, সেকেন্ড স্টেপে সে দেখে যে তার রুলস রেগুলেশন কে মেইনটেইন করছে, লাইক এই কোশ্চেনের জন্য 2 মার্ক, এই কোশ্চেনের জন্য 3 মার্ক, এই কোশ্চেনের জন্য 3 মার্ক, এই কোশ্চেনের জন্য 1 মার্ক, এই কোশ্চেনের জন্য 10 মার্ক, এইভাবে প্রত্যেকটা জিনিসের জন্য 10 মার্ক দিয়ে রাখছে। তখন সে দেখে যে আচ্ছা এতজন এই সার্ভিসটা দেয়, এইবার সে খাতা দেখা শুরু করে।
খাতা দেখার পরে তারপরে সে দেখলো এই যে মিস্টার রুটা সব থেকে বেশি মার্ক ক্যারি করছে, যে কারণে তাকে রোল নাম্বার 1 সবার ফার্স্টে বসাইছে। তারপরে এর থেকে একটু কম মার্ক পাইছে, তারপরে একে রোল নাম্বার 2 বসাইছে। গুগল অ্যাকচুয়ালি এটার উপরে বেস করে এখানে ফার্স্টে দেয় বা লাস্ট, সেকেন্ডে দেয় বা লাস্টে দেয়। সো এইবার যদি আমি বলি আমাদের ওয়েবসাইট অডিটরের মেইন পারপাসটা কি, মেইন পারপাসটা হচ্ছে যে একটা ওয়েবসাইট গুগলের রুলস রেগুলেশন কতটুকু মেইনটেইন করছে। যে সবথেকে বেশি মেইনটেইন করে তাকে সবার প্রথমে রাখা হয়, যে তার থেকে একটু কম মেইনটেইন করছে তাকে সেকেন্ডে রাখা হয়। এইভাবে ওয়েবসাইট অডিট বা গুগল কাজ করে। ওকে, সো আমাদের ওয়েবসাইট অডিটে সেই রুলস রেগুলেশনটা আমরা বোঝার চেষ্টা করব। আর এখানে আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে কিছু জিনিস আমি কালার করে রাখছি, কিছু জিনিস আমি কালার করে রাখছি। এই কালারটা আমি কেন করে রাখছি? এই কালারটা করে রাখার একটাই উদ্দেশ্য, আপনাদের যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মধ্যে অনেক সময় দেখবেন অনেক কিছু অ্যাপ্লিকেবল না, বাট সেগুলো আমি এর মধ্যে আনছি। আমি যদি এই টার্মস গুলো এখানে না আনতাম, তাহলে এইরকম একটা ইস্যু যে ডিজিটাল মার্কেটিং এ আছে বা এসইও তে আছে সেটা আপনারা জানতেই পারতেন না। আর সেকেন্ড হচ্ছে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমি কি করছি, আমি কিছু জিনিস এখানে অ্যাড করছি। সো এখন হচ্ছে এই কথাটা সামারিটা হচ্ছে, আপনারা যখন একটা ওয়েবসাইটের অডিট করবেন তখন এই কালার গুলাকে আপনি ডিলিট করবেন, কালার গুলাকে অডিট রিপোর্টের মধ্যে আনবেন না। আমি যে ফাইলটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এই ফাইলটা ডাউনলোড করবেন, এই যে ডাউনলোডেড এক্সেল, এখান থেকে ডাউনলোড করবেন আপনারা, করে তারপরে কাজ করা শুরু করবেন। পুরো কাজটা করবেন, করে যখন ক্লায়েন্ট আমাকে যখন আপনারা পাঠাবেন, এগুলো আমার দরকার নাই, এগুলা ক্লায়েন্টের অ্যাকচুয়ালি দরকার নাই, যেগুলা দরকার শুধুমাত্র সেগুলাই আপনারা প্রোভাইড করবেন। ক্লিয়ার সব জিনিসটা? আর কালারগুলো কেন রাখছি? কালারগুলো রাখছি শুধুমাত্র আপনাদের নলেজটা ইমপ্রুভ করার জন্য, আপনাদের স্কিলটা ডেভেলপ করার জন্য। বুঝছেন স্যার? স্যার ফাইলটা কি আপলোড করে স্যার, দিচ্ছেন? স্যার ওকে, তাহলে আমরা এখন শুরু করি, আমাদের মেইন ক্লাসটা শুরু করি, অডিট। সো আমি যেমনটা বলি যে কোনো একটা কাজ করতে হলে তার ব্যাকগ্রাউন্ড বা তার পিছনে কিছু জিনিস কিন্তু জানতে হয় যে এটা আমরা কেন করতেছি। আর একটা যে মাথায় রাখেন, আপনারা যেই কাজই করেন না কেন দুইটা কোশ্চেন অ্যান্সার সব সময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে এটা কি এবং এটা কেন করতেছি, জিনিসটা কি বোঝার চেষ্টা করেন, মুখস্থ না, এটা কি। আর সেকেন্ড হচ্ছে কেন করতেছি, এর লাইভ এক্সাম্পল যদি আমি নিজেকে বলি, আমি হয়তো আপনাদের সময় যখন শিখতেছিলাম এরকম হেল্প পাই নাই স্যার, ট্রাস্ট মি, এরকম এতটা হেল্প পাই নাই। আমি ভার্সিটি লাইফ থেকে এই ইন্ডাস্ট্রিতে আসছি। সো তখন আমি শুধু চোখ বন্ধ করে ডাটা এন্ট্রি কাজ করতাম, যেটা আপনাদের কোর্স মডিউলে আছে। সো অ্যাটলিস্ট তখন আমাকে বলে দেওয়ার মতো কেউ ছিল না। একটা সময় আসছে যখন ফাইন্যান্স নিয়ে মেজর করতেছিলাম, তখন একটা সময় যখন অ্যানালাইসিস করা শিখছি, তখন যে শুনলাম আচ্ছা এই যে কাজটা করতেছি কেন করতেছি, করে অ্যাকচুয়ালি লাভ কি, আমাকে দিয়ে যে কাজ করাচ্ছে তার অ্যাকচুয়ালি লাভটা কি। তখন চিন্তা করছে আচ্ছা আমি যদি এত টাকা করে পেয়ে থাকি, তাহলে যে আমাকে দিয়ে কাজটা করাচ্ছে সে নিশ্চয়ই আরো বেশি ইনকাম করতেছে, সে তাহলে কি করতেছে। তখন যখন এই কাজটা বোঝার চেষ্টা করছি, তখন তার পিছনের দিকে গেছি, লাইক শুরুটা হয়েছে কোথা থেকে। সো শুরুটা থেকে বোঝার চেষ্টা করছি বলে আজকে কিন্তু আমি ক্রিয়েটিভিটি ডিপার্টমেন্ট হেড হিসেবে আছি। সো আপনারাও হচ্ছে কোনো না কোনো এক সময় যে এরকম বা আমার থেকে ভালো পজিশনে যাবেন, যদি আপনারা এই জিনিসটা ডিস্টিংগুইশ করতে পারেন, জিনিসটা কি এবং এটা কেন করতেছেন। এই দুইটা কোশ্চেন অ্যান্সারটা সব সময় চেষ্টা করবেন, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং না, আপনার রিয়েল লাইফ থেকে শুরু করে যে কোনো জায়গায় এই জিনিসটা মাথায় রাখবেন, কি কেন করতেছি এবং অ্যাকচুয়ালি যেই কাজটা করতেছি সেটা কি। ওকে, সো একটু মোটিভেশনাল স্পিচ দিয়ে ফেলাইলাম, কারণ যদি বোরিং ফিল করেন তাহলে আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। না স্যার ঠিক না আছে। স্যার, না স্যার, না স্যার, এটা খুব রিয়েল গুরুত্বপূর্ণ কথা কথা স্যার। বলছেন স্যার। না ওকে স্যার, খুব ভালো লাগলো। ওকে, সো প্রথম অপশনটা হচ্ছে ইন্ডেক্সেশন স্ট্যাটাস। আই রিপিট, প্রথম অপশনটা হচ্ছে ইন্ডেক্সেশন স্ট্যাটাস। সো এই কথাটার মানে কি, আমি আপনাদের প্রথম ক্লাসে একটা ওয়ার্ড শিখাইছিলাম, ক্রলিং এবং ইন্ডেক্সিং। মনে আছে কারোর? কেউ অ্যান্সার দিয়ে না, মনে থাকলে শুধু হ্যাঁ বা জি না স্যার, বলেন। মনে আছে। জি স্যার, জি স্যার, জি স্যার, মনে আছে স্যার। আচ্ছা মনে গ্রেট। আছে স্যার। ওকে, সো আমাকে তাহলে রবি আওয়াল স্যার আপনি বলেন ক্রলিং বলতে আপনি কি বুঝেন? ক্রলিংটা স্যার, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন।
আচ্ছা, ক্রলিংটা স্যার অ্যাকচুয়ালি আমরা যদি একটা ওয়েবসাইট হিসেবে কল্পনা করি, কোনো ইউজার বা কোনো ভিজিটর হয়তো গেল, ওয়েবসাইট ভিজিট করলো, তো ভিজিট করার মাঝখানে যে সে গেল মানে কিওয়ার্ড সার্চ করে সে মানে ওয়েবসাইট পর্যন্ত গেল, গিয়ে আবার ব্যাক করলো, এই যাওয়া আসার যে মাঝখানে যেই সময়টা, এইটাকেই আর কি মানে বেসিক্যালি মানে এক কথায় ক্রলিং বলে। কলিং বলে। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাবাসসুম বলেন। না, তাবাসসুম বলেন কলিংটা। জি স্যার, আমি হ্যাঁ বলেন। ক্রলিংটা হচ্ছে যখন নাকি একজন ইউজার কোনো কিছু সার্চ করে কোনো একটা ওয়েবসাইটে, তো গুগল হচ্ছে গিয়ে দেখে যে এই তথ্যগুলো কোথায় আছে, কোন ওয়েবসাইটে আছে বা কোন জায়গায় আছে। তখন এই যে সে এই ইয়েগুলোর জন্য তথ্যগুলো পর্যন্ত রিচ করলো এবং সে সার্চ করে সে তার জায়গায় এখানে সার্চিং একটা রেজাল্ট দিল, এই রেজাল্টটা দেওয়ার নামটাই হচ্ছে ক্রলিং। ওকে, থ্যাংক ইউ। লাস্ট ওয়ান, উমর আলী বলেন। স্যার আমি বলছি, আমি আপনাকে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে উদাহরণ দিই স্যার। আমি আপনার ধরেন আপনার ক্রিয়েটিভিটি দিয়ে গেলাম এবং আসলাম। আপনারা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলেন ক্রলিং বলতে কি বুঝি। আমি তো আপনাদের বোঝানোর পারপাসে বলছিলাম। জি স্যার, ধরেন আমি একটা কোনো কাজ শেখার জন্য মানে যে কোনো ওয়েবসাইট ধরেন যে কোনো একটা বিষয়ের মাধ্যমে আচ্ছা ঠিক আছে গেলাম, স্যার। আপনারা হচ্ছে থ্যাংক ইউ স্যার। আপনারা সবাই একটা জিনিস মিস করছেন। তাবাসসুমের একটু রাইট হয়েছে, অল্প একটু রাইট হয়েছে, আর বাকিটাই ভুল ছিল বাকি সবারই, এবং তাবাসসুমেরও ভুল ছিল। তো জিনিসটা হচ্ছে এরকম, ক্রলিং বলতে অ্যাকচুয়ালি গুগলকে বুঝাচ্ছি, মানুষকে না, গুগলকে বুঝাচ্ছি। গুগল এই ইনফরমেশনটা যে প্রোভাইড করতেছে, এই কোম্পানিটা যে এই সার্ভিসটা প্রোভাইড করতেছে, সে এই ইনফরমেশনটা কোথা থেকে পাইলো। তো এটা হচ্ছে তার আগের কাহিনী। আগের কাহিনী কোনটা? যখন কোনো একটা ওয়েবসাইট লাইভ হয়, লাইক এই যে লাইভ হলো এই ওয়েবসাইটটা, গুগল করলো কি, গুগল এই ওয়েবসাইটটাতে আসার পরে এই ওয়েবসাইটটা ডিটেইল ইনফরমেশন সে কি করে, রিড করে। ডিটেইল ইনফরমেশন লাইক এই ওয়েবসাইটটা যদি আমি ওপেন করি, এই যে এই ওয়েবসাইটটার এই ফুল এই মিস্টার রুটার এই প্রত্যেকটা জিনিস সে রিড করে তার মাথার মধ্যে রেখে দেয়, স্টোর করে রেখে দেয়, কিপ করে রাখে। আপনারা যেরকম কোন একটা প্রোডাক্ট কিনে ফার্স্টে কি করেন, ফ্রিজে রেখে দেন, তারপরে যখন খাইতে মন চায় তখন বের করে খান। সো এখন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর ভাষায় যদি আমি আসি, সেটা হচ্ছে আপনি রেখে যে দিছেন, এই রেখে দেওয়ার জন্য আপনাকে কি করতে হয়েছে, বাজারে যেতে হয়েছে, আবার আনতে হয়েছে, কিনে আনতে হয়েছে। সো এই ওয়েবসাইটটার ইনফরমেশনটা কালেক্ট করার জন্য গুগল এই ওয়েবসাইটটাতে গেছে এবং আবার তার বাসায় চলে গেছে। এই যাওয়া আর আসাটাকে বলতেছি ক্রলিং। সো এর জন্য হচ্ছে ইউজার যে সার্চ করতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। একটা ওয়েবসাইটে গুগল গেছে এবং আবার সে ব্যাক করছে তার জায়গায়, এই যাওয়া আর আসাটাকে, অথবা একটা ওয়েবসাইটে গেছে, যাওয়ার পরে এক পেজ থেকে আরেক পেজ, আরেক পেজ থেকে আরেক পেজ, এইভাবে প্রত্যেকটা পেজে যাওয়াকে ক্রলিং বলা হয়। ফর দ্য লাস্ট টাইম আই রিপিট, ক্রলিং কথার মানে হচ্ছে গুগল এই ওয়েবসাইটে আসার পরে প্রত্যেকটা ইনফরমেশন ইন্ডেক্স করার জন্য সে প্রথমে হোম পেজ, তারপরে আরেকটা পেজে গেল, দেন আরেকটা পেজে গেল, দেন আরেকটা পেজে গেল, এইভাবে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া, দেন আবার তার জায়গায় ফেরত চলে যাওয়া, এই যাওয়া আর আসাকে বলা হয় ক্রলিং। আর ইন্ডেক্সিংটা কি? ইন্ডেক্সিংটা হচ্ছে গুগল এই যে ইনফরমেশনটা দিল, এই ইনফরমেশন সে কোথায় পালো, তার মেমোরিতে স্টোর করা আছে, যে কারণে সে এটার অ্যান্সার দিতে পারছে। আপনার খাইতে মনে চাইছে জুস, আপনি ফ্রিজ খুলে দেখলেন জুস অলরেডি আছে, এই যে জুস খাচ্ছেন, আপনি জানেন ফ্রিজে জুস আছে, এই যে আপনি জুসটা আছে জানেন, কিভাবে জানলেন? কারণ আপনি আগেই কিনছেন এবং এটা আপনার মেমোরিতে আছে, আপনি কিনে রাখছেন। ঠিক সেই রকমটাকে মেমোরিতে স্টোর করাকে, গুগলের মেমোরিতে স্টোর করাকে ইন্ডেক্সিং বলা হয়। এবং ইন্ডেক্সিংটা ইম্পর্টেন্ট এই কারণে, গুগল যদি ইন্ডেক্স না করতো তাহলে এই ইনফরমেশনটা এখানে শো করতো না। সো আমরা এই যে সার্চ করতেছি, এই সার্চ করার সাথে সাথে কিন্তু গুগল ক্রল করে না,
গুগল ক্রল করে ইন্ডেক্স করে আগেই তার মাথার মধ্যে রেখে দিছে, দেন হচ্ছে সেইখানে দিতে পারতেছে। এখন কি বুঝছেন? না বুঝলে আবার কোশ্চেন করে, আমি আবার বুঝাবো। স্যার একটা জিনিস, যে গুগল যে ক্রলিং করছে কোনো সার্চ ছাড়া, এটা কি যখন হচ্ছে ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয় তখনই ক্রলিং করে ফেলছে বিষয়টা? এক্স্যাক্টলি। আমার একটা ওয়েবসাইট আমি লাইভ করলাম, লাইভ করার সাথে সাথে আমি গুগলকে ডাকতে পারি, ইনভাইটেশন দিতে পারি, যেটা হচ্ছে গুগল সার্চ কনসোলের মাধ্যমে। গুগল সার্চ কনসোলে কিভাবে গুগলকে ডাকতে হয়, কিভাবে গুগলকে ইনভাইটেশন দিতে হয়, তার উপরে আপনাদের একটা ক্লাস আছে, গুগল সার্চ কনসোল। অনেক অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস আছে আপনাদের অলরেডি, বুঝতে পারছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো ওইটা ইনভাইটেশন দেওয়া মানে হচ্ছে গুগল তখন আপনার ওয়েবসাইটে আসবে, এসে পুরো জিনিসটা মানে আসবে মানে ক্রল করবে, এসে পুরো ওয়েবসাইটটা ক্রল করবে, এক পেজ থেকে আরেক পেজে যাবে, যে প্রত্যেকটা ইনফরমেশন একটা ফুল স্টপ পর্যন্ত ইনফরমেশন সে কালেক্ট করে সে কি করবে, তা আবার চলে যাবে। এই যে কালেক্ট করলো, এই যে মেমোরিতে স্টোর করলো, এটাকে বলা হয় ইন্ডেক্সিং করে তার মাথার মধ্যে রেখে দিল। এইবার মনে করেন তার 1 মাস পরে বা 2 মাস পরে বা 1 বছর পরে সেই রিলেটেড একটা ইনফরমেশন আপনি সার্চ করলেন, তখন গুগল দেখবে আচ্ছা এই ইনফরমেশন কি আমার মেমোরিতে আছে, তখন দেখলো যে আচ্ছা আপনার ওয়েবসাইটে এই ইনফরমেশনের সাথে এই ইউজারে মিস্টার এক্স ইউজারের ইনফরমেশন সার্চের মিল আছে, তখন সেই জিনিসটা দিবে। স্যার কি বুঝছেন? অনেক কঠিন লাগতেছে? জি না স্যার, বুঝতে পারছি। জি না স্যার, কঠিন লাগে স্যার। হ্যালো স্যার। বলেন বলেন। স্যার তার মানে কোন ওয়েবসাইট ক্রিয়েট করলেই মানে সেখানে গুগলকে ইনভাইটেশন করা, এটা কি ম্যান্ডেটরি? তাছাড়া কি গুগল তাছাড়া গুগলের স্ক্রলিং সময় করবে না? মতো আসবে, অবশ্যই করবে, ও কিন্তু আচ্ছা তার আচ্ছা। কোনো টাইম টেবল নাই, যেদিন মন চায় সেদিন আসবে। সেটা ও 2 আচ্ছা, মাস বুঝতে পরে হতে পেরেছি। পারে, 6 মাস পরে হতে পারে, তার শিডিউল অনুযায়ী। যেমন কথা হচ্ছে আপনারা ক্যাচালটা না বাঁধাইলে আপনাদের ব্যাচে আমি হয়তো পরবর্তী কোনো সব শিডিউল করে এক সময় আমি আসতাম, কিন্তু আপনারা ইনভাইটেশন দিয়েছেন বলেই আমি এখন আসছি, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার। ওকে, সো এখন আমার এক্সাম্পলটা হচ্ছে ইন্ডেক্সেশন স্ট্যাটাস। সো ইন্ডেক্স মানে কি? মেমোরিতে স্টোর করা। সো ধরে নেন এই ওয়েবসাইটটা আমার, আর আমার ওয়েবসাইটে আমি টোটাল কতগুলা পেজ ক্রিয়েট করছি সেটা তো আমি খুব ভালোভাবেই জানি, ঠিক না? এটা তো আমাদের জানা উচিত, তাই তো? জি স্যার। এই ওয়েবসাইটটা আপনার, এখন দেখি এই ওয়েবসাইটটা কয়টা পেজ আছে। 1টা পেজ, 2টা পেজ, 3টা পেজ, 4টা পেজ, এইগুলা দেখতেছে, এগুলো কিন্তু পেজ না। আমি দেখেন মাউস রাখলাম, বাম পাশে নিচে দেখেন কি লেখা আছে, সার্ভিস। এটার মধ্যে গেলাম, সেই সার্ভিস চেঞ্জ হয়েছে, বুঝছেন কিছু? হ্যালো, বাম পাশে নিচে একটা ইউআরএল শো করতেছে, খেয়াল করছেন কেউ? বাম পাশে নিচে একটা ইউআরএল শো করতেছে, এই যে এখানে 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 কি আছে? কি ক্লিনিং সার্ভিস inc.com/সার্ভিস। আমি নিচেরটা ক্লিক করলাম মাউস, সেই সার্ভিসে আছে, সেই সার্ভিস। মানে এগুলো একটাও পেজ না কিন্তু, 1 2 3 4, একটু যদি নিচে নামি, এগুলো একটাও পেজ না। এটাও দেখেন সার্ভিস, এটাও সার্ভিস, 4, এইটা একটা, 5টা পেজ আছে এই ওয়েবসাইটের। ওকে, এখন আমার হচ্ছে জানা তো দরকার, কি জানা দরকার? গুগল আমার ওয়েবসাইটের কয়টা পেজ তার মেমোরিতে স্টোর করছে, এটা জানার দরকার না আমার? কারণ যদি দেখি যে গুগল মাত্র একটা পেজ স্টোর করছে, শুধুমাত্র হোম পেজটা তার মেমোরিতে আছে, বাকি 4টা পেজ তার মেমোরিতে নাই, তাহলে এই 4টা রিলেটেড যদি কেউ কোনো প্রোডাক্ট লিখে সার্চ করে, তাহলে কি আমার ইনফরমেশনটা গুগল সার্চ রেজাল্টে দিবে? হ্যালো, না স্যার, রেসপন্স করেন। দিবে না, কেন দিবে না? তার মেমোরিতে তো নাই। না বুঝলে তো জিজ্ঞেস করতে হবে, আমি তো এটাই আপনাদের রিকোয়েস্ট করতেছি, রোবট না, একটু কথা বলেন, কোনো কিছু বললে বুঝলে ওকে, না বুঝলে কোশ্চেন করেন, আমি মাইন্ড করবো না, ট্রাস্ট মি, আমি আরো বোঝানোর চেষ্টা করবো। সো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আপনার মনে করেন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আপনার, আপনার ওয়েবসাইটে 5টা পেজ আছে, আপনার ওয়েবসাইটে 5টা পেজ আছে, আপনি কিভাবে বুঝবেন গুগল কয়টা পেজ ইন্ডেক্স করছে, গুগল কয়টা পেজ তার মাথায় সার্চ করছে? এটা শেষ করি, কয়টা পেজ তার মেমোরিতে সে স্টোর করছে। যদি
একটা পেজ স্টোর করে, এবং আপনি যদি না জানেন কয়টা পেজ স্টোর করে রাখছে, মেমোরিতে সেভ করে রাখছে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ধরে নেন এই পেজটা সে স্টোর করে নাই, এই রিলেটেড মানুষজন তো সার্চ করতেছে, তো যেহেতু সার্চ করতেছে আর গুগলের মেমোরিতে এই পেজটা নাই, সে গুগল এই সার্চ রেজাল্টে কি এই পেজটা শো করা পসিবল আছে? পসিবিলিটি না স্যার নাই। আর যদি শো না করে তাহলে কিন্তু আপনার সেলটা হবে না। এই কারণে আমার কি জানা দরকার, আমার ওয়েবসাইটের কতগুলা পেজ গুগল তার মেমোরিতে স্টোর করে রাখছে সেটা জানাটা খুব দরকার, ঠিক না? সো এখন এই জানার জন্য কি আমি গুগলকে ফোন দিব না চিঠি পাঠাবো? চিঠি পাঠাইতে হবে। ইনভাইটেশন দেবো স্যার। ইনভাইটেশন দিলে কি সে দাওয়াত খেতে হবে? আচ্ছা, এটার জন্য এগুলা কিছুই করতে হবে না, এটার জন্য গুগলকে কোশ্চেন করতে হবে। সো আমরা কোথায় আসি? গুগলে আসি না? এই যে গুগলেই যাব, আমরা google.com এ যাব, গুগলেই যাব, যাওয়ার পরে একটা ছোট্ট কথা লিখতে হবে, সাইট কোলন SITE সাইট কোলন দিয়ে আমি আমার ওয়েবসাইটের শুধু ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন কপি করব, ডোমেইন এন্ড ডোমেইন এক্সটেনশন কপি করব, করে এরপরে বসাই দিব, যে বসাইলাম, বসায় এন্টার দিলাম। সো কতগুলো রেজাল্ট দেখাচ্ছে? পাঁচটা। অনেকগুলো, পাঁচটা। আমরা একটু আগে যে গুনছিলাম কয়টা পেজ আছে? পাঁচটাই গুনছিলাম। তার মানে আমার ওয়েবসাইটে পাঁচটা পেজ, পাঁচটা পেজই সে ইন্ডেক্স করে রাখছে, সে নিজেই জানালো এই পেজটা, এই পেজটা, এই পেজটা, এই পেজটা, এই যে এই পাঁচটা পেজ। সো দ্যাট মিনস আমরা আমার ওয়েবসাইটের কতগুলা পেজ গুগল মেমোরিতে রাখছে সেটা জানতে হলে আমি গুগলকেই কোশ্চেন করব, এবং কোশ্চেন করার রুলসটা হচ্ছে সাইট কোলন দিয়ে আমার ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটা বসাইতে হবে। বসাইলেই সে আমাকে যে রেজাল্টটা দিয়ে দিবে, এই কয়টা রেজাল্টই সে আমার ওয়েবসাইটকে ইন্ডেক্স করে রাখছে। সো এখন হচ্ছে আমি অ্যানালাইসিস করে দেখব আমার কোন পেজটা গুগল ইন্ডেক্স করে নাই। যেই পেজটা ইন্ডেক্স করে নাই সেই পেজটা আমি ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করব ওই যে সার্চ কনসোলের কথা বলছিলাম সেই সার্চ কনসোলের মাধ্যমে। ওকে, ক্লিয়ার সবার? স্যার গুগল যে আমাদের যেই পেজটা মানে চেক করে নাই সেটা কিভাবে বুঝবো? আপনি ফার্স্টেই বলছিলাম ওয়েবসাইট কার? আপনার না? সো আপনার যদি ওয়েবসাইট হয় আপনার কি জানা উচিত না আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে? জি স্যার, আমি তো জানি আমার 5টা পেজ আছে। আপনার 5টা পেজ আছে। এখন আমি যখন এই যে সাইট কোলন দিয়ে সার্চ করলাম, গুগল কি বলতেছে তার মাথায় 5টা পেজ আছে, সে কিন্তু 5টা পেজের নাম বলে নাই, সে শুধুমাত্র 5টা পেজের নাম বলে নাই, এছাড়াও কি করছে এই যে একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ, চারটা পেজ, এই যে 5টা পেজ দিয়েও দিছে কোন 5টা পেজ সে মেমোরিতে স্টোর করে রাখছে। জি স্যার। আচ্ছা স্যার, যদি ওখানে যদি 5টার জায়গায় 4টে দেখাতো তাহলে কি করতাম? তাহলে হচ্ছে এই যে আপনি বললেন আপনার ওয়েবসাইটে 5টা পেজ আছে, 5টা পেজের লিস্ট আপনার কাছে আছে, ঠিক না? রাইট। গুগলের কাছে কয়টা দেখাচ্ছে? 4টা দেখাচ্ছে। এই 4টা পেজ আপনি ওই 5টা পেজের পাশাপাশি বসান, দেন আপনি কম্পেয়ার করতে পারছেন কোন পেজটা নাই। জি জি জি। সেই ক্ষেত্রে যেটা থাকতো না সেটা কিভাবে আবার মানে কি করব? সেটা করার জন্য আপনার অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে, আপনারা তখন বেসিকে আছেন। ওকে ওই পর্যন্ত যাই আমরা। এটা আমি ম্যানুয়ালি করতে হবে। সার্চ কনসোলে ম্যানুয়ালি না, গুগল সার্চ কনসোলের মাধ্যমে গুগলের কাছে একটা চিঠি পাঠাবো যে এইটা পেজটা তুমি তোমার মেমোরিতে রাখো নাই, তুমি মেমোরিতে ইন্ডেক্স করো, এবং যার জন্য তোমাকে ক্রল করতে হবে, আমার ওয়েবসাইটে আসতে হবে। দ্যাটস ইট। গুগল এসে ওই পেজটা করবে। এরকম হয় সাধারণত? হ্যাঁ, এটাই করতে হয়, আদারওয়াইজ देयर इज নো আদার অল্টারনেটিভ ওয়ে। আর কোনো অপশন নাই, এই একটাই অপশন। না ভাই বলছে যে এরকম কি কখনো মিসিং হয় যে 5টা পেজের জায়গায় 4টা আছে? অবশ্যই হয়। আচ্ছা আচ্ছা, এটা খুব ফ্রিকোয়েন্ট হয়, আপনাকে এটা করতেই হবে, কিছু করার নাই, সব সময় এই জিনিসটা মেইনটেইন করা লাগে। এটা কেন হয়ে থাকে? এর অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণের মধ্যে আমি একটা কারণ যদি বলি, আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করছেন, বাট গুগলকে ডাকেন নাই, গুগলের কাছে আপনি এই পেজটা নিয়ে যান নাই। সো গুগল তার শিডিউল অনুযায়ী আপনার ওয়েবসাইটে ক্রল করতে আসবে, ইন্ডেক্স করতে আসবে, সেই শিডিউল মনে করেন 3 মাস পরে। সো এই 3 মাস পর্যন্ত এই গুগল সার্চ রেজাল্টে আপনার ওই পেজটা কি শো করবে? করবে না।
জি না। ইয়েস অর নো? না, কারণ তার মেমোরিতে তো নাই, আপনিও তার মেমোরিতে জন্য তাকে রিকোয়েস্ট করেন নাই। কিন্তু আপনার ওয়েবসাইটের পেজ কতগুলা? 5টা পেজ। একটা নতুন পেজ ক্রিয়েট করছেন তো 6টা পেজ। 3 মাস ধরে আপনার ওয়েবসাইটের পেজ হচ্ছে 6টা, আর গুগলের মেমোরিতে আছে 5টা, কারণ গুগল আপনার শিডিউল অনুযায়ী আপনার ওয়েবসাইটে আসে নাই। 3 মাস পরে যখন সে আপনার ওয়েবসাইটে আসলো, নতুন করে ক্রল করলো, করে দেন সে আপডেট করে 6টা বানাইতো। বুঝছেন? সেকেন্ড থিং হচ্ছে, আপনার পেজ মনে করেন ওই পেজটা কোনো কারণে গুগল রিমুভ করছে, কারণ গুগলের রুলস আপনি ভায়োলেট করছেন, ওই পেজটা গুগল তার ইন্ডেক্স থেকে রিমুভ করে দিচ্ছে, পসিবল। ওকে, সো এটা মনে হয় সবার ক্লিয়ার, ঠিক না? স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার ওটা হচ্ছে ওই যে যেই ওয়েবসাইটে আপনি গেলেন এবং কিভাবে যেন গণনা করলেন 1 2 3 4 5টা পেজ, আপনি স্যার এটা বুঝলেন কিভাবে বা আমরা কিভাবে এটা বুঝতে পারবো? আচ্ছা, আপনারা বোঝাটা একটু ডিফিকাল্ট, নরমালি এইভাবে করতে হয় না, এটা আমি আপনাদের বোঝানোর জন্য দেখাইলাম, এটা এক্সাম্পল স্বরূপ দেখাইলাম। এটা অনেক ছোট একটা সাইট, এই কারণে এটা বুঝতে পারলাম। লাইক একটা 2টা পেজ, একটু নিচের দিকে তাকায় দেখেন, অ্যাবাউট আস, এটা সার্ভিস 3টা পেজ, কন্টাক্ট 4টা পেজ, আর তো কোথাও আমি কোনো পেজ দেখতেছি না। এগুলো কোনো পেজ না। এই লার্ন মোরে গেলাম, তাও সেই সার্ভিস, এই সার্ভিস, এটা গেলাম সেই সার্ভিস 4টা। আর কই আছে? এই যে সাইট অ্যাক্সেসিবিলিটি 5টা। এটার মধ্যে যদি যাই, এটার মধ্যে অনেক পেজ আছে। রেসিডেন্সিয়াল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এইভাবে করে গুনতে থাকেন। এর আনাচে কানাচে আরো পেজ থাকতে পারে না? সো এটা এইভাবে বলাটা খুবই ডিফিকাল্ট। এটার জন্য আপনাদের পরবর্তীতে অ্যাডভান্সের কিছু যদি আমি সময় পাই নিব, তখন আমি বলে দিব যে কিভাবে আপনারা এই কাজটা করতে পারবেন শর্টকাটে, যদি ক্লায়েন্টের সাইডে কাজ করেন। কারণ ক্লায়েন্ট তো আপনাকে অনেক সময় সাইটের অ্যাক্সেস নাও দিতে পারে, সেক্ষেত্রে আপনি বুঝবেন কিভাবে যে এই সাইটে কয়টাগুলো পেজ আছে। আচ্ছা, ওটা পরে, একটু ধৈর্য ধরেন। সো সাইট ইন্ডেক্সটা কি ক্লিয়ার হয়েছে সবার? আপনারা আপনাদের ওয়েবসাইটটা কি চেক করতে পারবেন? অবশ্যই। সাইট কোলন, তারপরে কি বসাবেন? ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন বসাবেন। এতটুকু বসাইলেই রেজাল্ট দেখেই বলতে পারবেন এই ওয়েবসাইটের কতগুলো পেজ গুগল ইন্ডেক্স করে রাখছে। ওকে, নেক্সট হচ্ছে robot.txt। সো আগে একটু চেক করি এইটা robot.txt টা কি, মানে জিনিসটা কি, সেটা কিভাবে চেক করতে হয়, সেই কাজটা আমরা আগে করব। সো এখানে কি লেখা আছে? robots.txt। সো আমরা এই ওয়েবসাইটের ডোমেইন এক্সটেনশনের পরে robots.txt যেই কথাটা আছে, দেখেন আমরা হুবহু সেম কথাটা লিখছি না? লেখার পর এন্টার দিব। এই ওয়েবসাইটেরও সেম কাজটা করব, স্ল্যাশ দিয়ে robots.txt লিখে এন্টার দিব। আচ্ছা, আর এই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটের পরও সেম কাজটা করি, robots.txt লিখে এন্টার দিলাম। সো এখন জিনিসটা হচ্ছে, প্রথম ওয়েবসাইটের যদি ভিতরে যাই, কিছু কি আছে? যে কোনো কিছু কি আছে? ইয়েস অর নো? নো, আমি কিছুই নাই, চোখের সামনে কিছুই দেখতে পাচ্ছেন না। সাইট ম্যাপ আছে আর স্যার রে, বাংলা কথা, বাংলা ভাষায় কইতেছি আমি, উর্দু ভাষায় কথা কইতেছি না। আমি বলছি আপনার চোখের সামনে কি কোনো কিছু শো করতেছে কি শো করতেছে না? জি করতেছে। এক্স্যাক্টলি, আমার অ্যানসারটা এইটাই। আর এটার মধ্যে কি শো করতেছে? নট ফাউন্ড। নট ফাউন্ড এর বাংলা কি? কিছুই নাই। পরেরটার মধ্যে যদি যাই, এটার মধ্যে কি কিছু শো করতেছে? জি স্যার আছে। জি স্যার শো করতেছে। আচ্ছা, এখন আসেন মেইন থিমটাই বলি। সো যদি দেখেন এই কথাটা লেখার পরে এই ইউজার এজেন্ট দিয়ে স্টার চিহ্ন, ইউজার এজেন্ট দিয়ে স্টার চিহ্ন, এই কথাটা যদি থাকে, তাহলে আপনি ধরে নেবেন আপনার ওয়েবসাইটে robot.txt আছে। আই রিপিট, যদি দেখেন ইউজার এজেন্ট স্টার চিহ্ন, এই স্টার চিহ্নর আর এক নাম হচ্ছে ওয়াইল্ড কার্ড, WILD, ওয়াইল্ড কার্ড। যদি এই চিহ্নটা দেখেন, মানে ইউজার এজেন্ট স্টার চিহ্ন দেখেন, তাহলে ধরে নেবেন আপনার ওয়েবসাইটে রোবট টেক্সটটা আছে। আর যদি নট ফাউন্ড, মানে কোনো কিছু না থাকে, এরকম লেখা থাকে, তাহলে ধরে নেবেন কি আপনার ওয়েবসাইটে রোবট টেক্সটটা নাই। সো চেক করতে কি পারবেন সবাই?
জি স্যার আর পড়বো আপনার ওয়েবসাইটে ইনশাআল্লাহ যদি স্যার। না থাকে, ওই রোবট টেক্সটটা না থাকে, আপনারা এখানে ক্রস সিম্বল দিবেন। যেহেতু আমরা অডিট করতেছি, সলিউশন কিন্তু করতেছি না। আপনারা একটা জিনিস মাথায় ঢুকায় নেন, আমরা আজকের ক্লাস আর নেক্সট ক্লাস একটা অডিট করব, আমরা কিন্তু সলিউশন করতেছি না। সলিউশনের ক্লাস আপনাদের তার পরবর্তী 3টা ক্লাসে আপনাদের সলিউশন হবে। তো আমাদের এখন মেইন কাজ হচ্ছে আমার রুলস রেগুলেশনটা মেইনটেইন হইছে কি হয় নাই। সো রোবট টেক্সট জিনিসটা কি, এই প্রত্যেকটা জিনিস কি এটা বোঝার চেষ্টা করব, আর আমার এই রুলসটা গুগল অনুযায়ী মেইনটেইন হইছে কি হয় নাই সেটা দেখার চেষ্টা করব। সো প্রথমটা দেখলাম, এই ক্লায়েন্টের যদি আমি কাজ করে থাকি তাহলে আমার অডিট রিপোর্টে কি আসবে, ক্রস সিম্বল আসবে, এবং লিখে দিব ইওর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ robots.txt। ওকে, আর যদি এটা আমার ওয়েবসাইট হয় বা এটা আমার ওয়েবসাইট হয়, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, এবং এটার আমি কি দেখলাম robot.txt টা আছে, তাহলে আমি এখানে কি সিম্বল দিব, ক্রস সিম্বল দিব, ঠিক না? না না স্যার স্যার, এটা তো রাইট হবে। রাইট হবে এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাট মিন্স আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন। সো আমরা হচ্ছে এখানে কি করব, টিক চিহ্ন দিব এবং এখানে লিখবো গ্রেট ইউর ওয়েবসাইট হ্যাভ robot.txt। ওকে, আচ্ছা এইবার আসেন robot.txt বলতে কি বুঝি। সো একটু জাস্ট বলি, এই যে অডিট করতেছি আপনারা দেখেন, আমি আপনাদের কিন্তু ম্যানুয়ালি চেক করাটা শেখাচ্ছি, ম্যানুয়ালি। আর সেকেন্ড স্টেপে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যানুয়ালি না, টুলস এর মাধ্যমে কিভাবে অডিট করতে হয়। লাস্ট ক্লাসে আমরা এজেন্সি অ্যানালিটিক্স এ মনে আছে, আমরা কিন্তু অডিটটা রান করাইছিলাম, খেয়াল আছে জি সবার? স্যার অডিটটা রান করেছিলাম। সো আমার কথা হচ্ছে আপনারা আগে ম্যানুয়ালি শিখেন, তারপরে হচ্ছে আমরা টুলসে যাব, কারণ টুলসে সবসময় আমার 100% অ্যাকুরেট ডাটা দিবে, ব্যাপারটা কিন্তু এরকম নাও হতে পারে। সো আমরা আগে টুলস ম্যানুয়ালি চেক করা শিখবো, তারপরে এই প্রত্যেকটা জিনিস কিন্তু টুলস আপনাকে করে দিবে, আপনার কষ্টই করতে হবে না। ওকে, সো আমরা হচ্ছে এই প্রত্যেকটা জিনিস যে চেক করব, কতক্ষণ করে টাইম লাগে আপনারা নিজেরাই চেক করেন। সো robot.txt চেক করতে কতক্ষণ টাইম লাগবে, হার্ডলি 1 মিনিট, রাইট? জি স্যার সো আমার কিন্তু চেক করা শেষ। এখন আসেন আমরা robot.txt একটু বোঝার চেষ্টা করি। সো robot.txt জিনিসটা কি, সেটা হচ্ছে আপনারা তো এখানে যতজন আছেন অনেকেই তো ভাড়া বাসায় থাকেন, তাই না? জি স্যার জি স্যার। অনেকেই ভাড়া বাসায় থাকে। ওকে, সো ধরে নেন আমি আপনাদের ভাড়াটিয়া না সরি বাড়িওয়ালা, আমি আপনাদের বাড়িওয়ালা। সো আমি আপনাদের বাসায় গেছি, আপনি দরজা খুলছেন, দরজা খুলে দেওয়ার সাথে সাথে আপনার বাসার যতগুলা রুম আছে প্রত্যেকটা রুম কি আমি যেখানে মন চায় সেখানে যাইতে পারবো? ইয়েস অর নো? না স্যার, না স্যার। নো নো স্যার। কেন? বাসা আমার না? বাসা আপনার হইলো, কিন্তু আমি তো আপনাদের ভাড়া নিচ্ছি। এক্স্যাক্টলি, অ্যাজ লং অ্যাজ আপনি বাসা ভাড়া দিচ্ছেন, ওই বাসার মালিক হচ্ছে আপনি। সো আমার কোনো রাইট নাই আপনার ওই বাসাতে যে কোনো রুমের ভিজিট করা, এটা তো সবার মধ্যে ক্লিয়ার। অনুমতি ছাড়া যাওয়া যাবে না। হ্যাঁ, অনুমতি ছাড়া যাওয়া যাবে না, এই কনসেপ্টটা তো মানে সবাই বুঝছেন, ঠিক না? এখন আসেন আমরা মেইন জায়গায় আসি, এই ওয়েবসাইটটায় আসি, এই ওয়েবসাইটটায় আসি, এই ওয়েবসাইটটা আসি। এই ওয়েবসাইটটার ওনার কে? মিস্টার রুটার। এই ওয়েবসাইটটার ওনার কে? ক্রিয়েটিভিটি। এই ওয়েবসাইটটার ওনার কে? কি ক্লিনিং সার্ভিস। গুগল কি এই কোম্পানিগুলোর মালিক? জি না না স্যার। না। গুগলের কি কোনো রাইট আছে, কোনো অধিকার আছে এই ওয়েবসাইটে আসবে, এসে সমস্ত ইনফরমেশন পড়ে তার মেমোরিতে স্টোর করবে, মানে ইন্ডেক্স করবে? অনুমতি ছাড়া আসতে পারবো না স্যার। রাইট আছে কিনা, ইয়েস অর নো? জি না স্যার। নো নো। গুগল যত বড় জায়ান্টই হোক না কেন, গুগলের কোনো রাইট নাই আমার ওয়েবসাইটে আসার, এসে প্রত্যেকটা জিনিস সে পড়ার এবং সাথে সাথে মানে ক্রল করা এবং ইন্ডেক্স করার কোনো রাইট গুগলের নাই। এবং গুগল যেহেতু একটা জায়ান্ট কোম্পানি, গুগল যথেষ্ট ভদ্রলোক, সে এই কাজটা করেও না। তাহলে এখন অ্যাকচুয়ালি ইন্ডেক্স করাটাও তো দরকার আমাদের, ঠিক না? আবার গুগলে তো ইন্ডেক্স যদি না করে তাহলে তো সার্চ রেজাল্টও আসবে না। যেই কারণে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এই রোবট টেক্সট।
গুগল আপনার ওয়েবসাইটে সবার প্রথমে এই জায়গাটায় আসে, এই robot.txt এই জায়গাটায় গুগল সবার প্রথমে আসে। বুঝছেন সবাই জিনিসটা? এইখানে আসে। এটা হচ্ছে আসার পরে সে ইনস্ট্রাকশন দেখে। এই যে ইউজার এজেন্ট দিয়ে স্টার চিহ্ন দেওয়া, এটার মানে হচ্ছে আমি গুগলকে ডাকছি, গুগল আসো, গুগল আসো, ডাকলাম, গুগল আসলো। আসার পরে সে দেখলো যে তার জন্য কোনো ইনস্ট্রাকশন আছে কিনা। ডিসঅ্যালাউ মানে কি? অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া, আর ডিসঅ্যালাউ মানে কি? ডিসঅ্যালাউ মানে কি? অনুমতি দেওয়া না। তো এরপরে কি লেখা আছে? ফাঁকা না, একদম খালি না। তো তার মানে কি কোনো রেস্ট্রিকশন আছে? কোনো রেস্ট্রিকশন নাই, এমটি, কিছুই দেওয়া নাই। সো এখন যদি আমি এক কথায় অ্যান্সার দিই, রোবট টেক্সটের সংজ্ঞাটা কি? রোবট টেক্সটের সংজ্ঞাটা হচ্ছে robot.txt হচ্ছে একটা ইনস্ট্রাক্টর যে গুগলের বটকে ইনস্ট্রাকশন দেয় আমার ওয়েবসাইটে কোন পেজ তুমি ভিজিট করবা আর কোন পেজ ভিজিট করবা না। আমি আবার বলি, robot.txt হচ্ছে একটা ইনস্ট্রাক্টর যে গুগলের বটকে ইনস্ট্রাকশন দেয় আমার ওয়েবসাইটে কোন পেজ তুমি ভিজিট করবা আর কোন পেজ তুমি ভিজিট করবা না। তো আমি যদি এটা আপনাদের ভাষায় গুগল বা ডিজিটাল মার্কেটিং এর ভাষা না, আপনাদের ভাষায় জিনিসটা বলি সংজ্ঞাটা, তাহলে হচ্ছে এরকম: রোবট হচ্ছে একটা কেয়ারটেকার যে আপনার বাসার হয়ে ইনস্ট্রাকশন দেয় গেস্টকে যে আপনার বাসায় কোন রুমে সে ভিজিট করবে আর কোন রুমে সে ভিজিট করতে পারবে না। মনে থাকবে সবার জিনিসটা, সংজ্ঞাটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো আমি ধরেন একটু আপনাদের আরেকটু ক্লিয়ার করার জন্য একটু অ্যাডভান্স লেভেলে যাই। সেটা হচ্ছে এটা বসাইলাম। সো মনে করেন আমার ওয়েবসাইটের একটা পেজ এসইও এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, এই পেজটা আমি চাচ্ছি না গুগলকে পড়াইতে, এই পেজটা আমি চাচ্ছি না গুগলকে পড়াইতে। সো এখন দেখেন ডিসঅ্যালাউ আমি এখানে বসাই দিলাম। এখন আপনাদের দেখে কি মনে হচ্ছে? গুগল আসলো, এই যে ডাকলো, ডাকার পরে এখানে লেখা আছে কি ডিসঅ্যালাউ, মানে সে অ্যালাউ করতেছে না। কি অ্যালাউ করতেছে না? এই পেজটা সে অ্যালাউ করতেছে না। তারপরে বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু ইনস্ট্রাকশন দিল এই পেজটা অ্যালাউ করতেছে না, এই পেজটা সে পড়বে না। তারপরে ইনস্ট্রাকশন দেখতে গেছে, আচ্ছা তারপরে ফাঁকা, তার মানে আর কোনো ইনস্ট্রাকশন নাই। মানে হচ্ছে আমি আপনার বাসায় গেছি, যাওয়ার পরে আপনি দরজা খুলছেন, আপনি হচ্ছে সেই রোবট, দরজা খুলছেন, খোলার পরে আপনি বললেন যে স্যার আমার মাস্টার বেডরুম, এই যেটা মাস্টার বেডরুম ছাড়া আপনি যে কোনো রুমে ভিজিট করতে পারেন, এছাড়া আর কোনো ইনস্ট্রাকশন মধ্যে রুমবো এক্সেপ্ট এই পেজটা ভিজিট করব না। এটা হচ্ছে রোবট টেক্সটের পারপাস। সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আচ্ছা স্যার, এই আমি যে এই অ্যাড্রেসটা দেবো, এটা কোথা থেকে নেব? কোন অ্যাড্রেসটা? ডিজিটালের সাথে যেটা আমি ইনফরমেশন অ্যাড্রেসটা দিলাম। আপনার রুম, আপনি এইভাবে চিন্তা করেন, আপনার বাসায় আমি দরজা নক করলাম, আপনি খুললেন, খোলার পরে এখন আপনি যদি বলেন যে স্যার আমি কোন রুমে আপনাকে ঢুকতে দিব না, এটা যদি আপনি নিজেই বলেন, এটা কোনো কোশ্চেন হলো? আপনার বাসা যে আমার যাওয়াটা উচিত হবে না, কোন রুমে আপনি আমাকে যেতে দিতে চাচ্ছেন না, এটা কে বলবে? আপনি বলবেন না? কনসেপ্টটা কি বুঝছেন? না বুঝলে বলেন, আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো। যে কোশ্চেন করছে তারটা শেষ করি স্যার আগে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, যে কোশ্চেন করছিল কে করছিল একটু আগে? আমার কানেকশনের প্রবলেম, এই কারণে মাঝে মধ্যে মানে অফলাইন হয়ে যাচ্ছে, আমি এই কারণে ধরতে পারতেছি না কিছু কিছু জিনিস। তো আপনি যে নোটপ্যাডে যেটা, আচ্ছা আপনি করছেন, হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। নোটপ্যাডে যে জিনিসটা ই করেছেন, এই যে ডিসঅ্যালাউর পরে যে জিনিসটা আপনি বসিয়েছেন এসইও এন্ড অ্যাফিলিয়েটিং, এই অ্যাড্রেসটা কোথা থেকে আনলেন সেটা একটু দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ
আচ্ছা, আমি এটাই এক্সাম্পলটা দিলাম। সেটা হচ্ছে এরকম যে এটা দেখে বুঝেন, আমি আপনার বাসায় গেছি, আপনি আমাকে ডাকছেন, আমি বাসায় গেছি, আপনি দরজা খুলছেন, আপনি ইনস্ট্রাক্টর। খোলার পরে আপনি আমাকে বলছেন যে স্যার আপনি আমার এই যে মাস্টার বেডরুম, এই রুমটা ছাড়া আপনি যে কোনো রুমে স্যার যাইতে পারেন, কোনো সমস্যা নেই, আর কোনো রুমে সমস্যা নাই, ফাঁকা আর কোনো। তো আমি সেই অনুযায়ী আপনার বাসায় প্রত্যেকটা রুম ভিজিট করলাম, শুধু আপনার মাস্টার বেডরুমে যাই নাই, যেহেতু আপনি আমাকে ডিসঅ্যালাউ করছেন, ইনস্ট্রাকশন দিয়ে মানা করছেন আমাকে। এখন আপনি আমাকে বলেন এই ইনস্ট্রাকশনটা আমি কোথা থেকে পাবো, আপনি আমাকে দিবেন। আপনার যদি ওয়েবসাইট হয়ে থাকে, আপনি যদি কোনো পেজ গুগলকে পড়াতে না চান, তাহলে এই ইনফরমেশনটা আপনাকে দিতে হবে এই রোবট টেক্সটে। বুঝছেন কথা এবার অগ্রদেব? জি স্যার। আচ্ছা, বিপানন্দ দিয়ে একটা স্ক্রিনশট দিছেন স্যার, কি ভুল করবো এটা দিয়ে? বিপানন্দ স্যারের তো মাইক্রোফোনই নেই। স্যার জি বলেন। হ্যাঁ এটা স্যার আমার বলেন। সাইট, আমি এইভাবে দিছি স্যার, এটা কি ঠিক আছে স্যার? আপনি বলেন এর কি রোবট টেক্সট আছে কি নাই, ইয়েস অর নো? আছে স্যার। হ্যাঁ, আমি শেষ আপনার অ্যানসার। ডব্লিউপি অ্যাডমিন লগইন অ্যাডমিনটা ডিসঅ্যালাউ করে রাখছি আর কি স্যার। এটা ছাড়া বাকিগুলো সে অ্যালাউ করে। হ্যাঁ, সে এটা চাচ্ছে না এই পেজটা স্যার জিনিসটা রাইট স্যার। বাকিরা কি বুঝতে পারছেন রোবট টেক্সটের জিনিসটা কি? আমি কোশ্চেন করলে অ্যানসার দিতে পারবেন? স্যার আমি একটু মানে আরেকটু জানতে চাই যে যেখানে ডিসঅ্যালাউ আছে সেখানে যদি আমি কোনো রুমে মানে যেখানে ভিজিট করতে পারবে না সেটা উল্লেখ করে দিতে হবে, আর যদি ফাঁকা রাখা হয় তার মানে কোনো রেস্ট্রিকশন নাই, এই তো? কোনো রেস্ট্রিকশন, এক্স্যাক্টলি এখানে পেস্ট করতে হবে, তাই না স্যার? এক্স্যাক্টলি। স্যার তাহলে বিমানানন্দতে উনি যে দিয়েছে অ্যালাউ আলাদা করে। আচ্ছা একটু দাঁড়ান, একজন একজনকে বলেন। স্যার জাকির হাফিজ বলেন ম্যাম। জি স্যার, যেটা বিমানানন্দ যেটা দিয়েছে ডিসঅ্যালাউ আর অ্যালাউ, অ্যালাউটা উল্লেখ করে দিয়েছে, কিন্তু আপনি তো লিখেছেন যে মানে না দিলে বোঝা যাবে যে আচ্ছা, অ্যালাউ। এটা মাঝখানে একটা অ্যাডভান্স লেভেলের জিনিস আছে এইটুকুর মাঝখানে, সেটা হচ্ছে কি, সো আপনি একটু যদি খেয়াল করে দেখেন, এটা কি কোর্স না, কোর্স নামে একটা পেজ হচ্ছে, কোর্স নামের একটা পেজ। আচ্ছা, সো একটু খেয়াল করে দেখেন, সো এই যে স্ল্যাশ, এই লাস্টের এই স্ল্যাশটা মানে হচ্ছে এটা একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডার। এখন আমি যদি এই পুরা জিনিসটা, এই ফোল্ডারটা তালা মেরে রাখি, আপনারা কি কেউ এই ফোল্ডারটার ভিতরে ঢুকতে পারবেন? সবাই কি বুঝছেন? আপনার বাসার মেইন দরজায় যদি লক মারা থাকে, আপনার বাসার ভিতরে ঢুকে কে কি করতে পারবে? একটা রুমও ভিজিট করতে পারবে না, পারবে না। এখানে যে জিনিসটা দেওয়া, এটা হচ্ছে ডিসঅ্যালাউ, সেম জিনিসটা, যে লাস্টে দেখেন একটা স্ল্যাশ আছে। তো সে গুগলকে বলছে আমাদের ওয়েবসাইটে যদি আমি এই কোর্সটা ডিসঅ্যালাউ করে দেই, এই দেখেন এটা হচ্ছে আরেকটা ভার্সন করি। ডিসঅ্যালাউ করলাম, এই আছে। হ্যালো হ্যালো হ্যালো, কথা অনেক সময় আটকে আসছে মনে নেটওয়ার্ক। হ্যালো, হ্যাঁ আমি তো শুনতেছি, আপনারা শুনতেছেন আমার কথা? স্যার নেটওয়ার্ক অনেক প্রবলেম, প্রবলেম স্যার। স্যারের কথা মাঝে মাঝে কেটে কেটে আসে স্যার। শুনতেছেন আমার কথা? শুনি, কিন্তু আপনার কথাগুলো কাটা কাটা আসছে স্যার। ও আচ্ছা, এখন কি শুনতেছেন আমার কথা? অনেকবারই হচ্ছে স্যার এরকম।
শোনা যাচ্ছে এখন। এখন কি শুনতেছেন আমার কথা? জি স্যার। জি স্যার, জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ শোনা যাবে হ্যালো, স্যার। শোনা যাচ্ছে না। স্যার কিছু শোনা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। হ্যাঁ শুনতেছি আমি। আপনারা কি শুনতেছেন স্যার আমার আমরা কথা? শুনতে পাই না স্যার আপনার কথা। কেটে কেটে আসে। স্যার কিছু বোঝা যায় না। হ্যাঁ আমাদের নেই। কোনো সাউন্ড একটু নাই স্যার। স্যার কোনো সাউন্ড নাই। স্যার কি আছেন? আর কি এখন কথা বলতেছে নাকি? কি না জানি। আমরা কিছু শুনতে পাচ্ছি না। মিউট করে রাখছি স্যার। যে কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো বা যে কোনো একটা সমস্যা হয়েছে। ওকে, ওয়েট করি দেখি স্যারে মনে হয় নতুন ভাবে কানেকশন নিব ইন্টারনেট। হ্যালো, আমরা কি সবাইকে শুনতেছি? শোনা যাচ্ছে তো। জি আমরা হ্যাঁ। সবাই শুনতে পাই, একে অপরকে শুনতে পাই। আচ্ছা, স্যারেরটাই প্রবলেম তাহলে। আচ্ছা, আমি তো স্যারকে এটা বললাম। ব্যাপার হচ্ছে ওই যে ইসের উপরে কি যেন বলে, হ্যালো। ওকে, এখন কি শোনা যাচ্ছে? আমি পুরো নেট লাইন চেঞ্জ করে ফেলেছি। এখন শোনা যাচ্ছে। জি স্যার, ওকে। আচ্ছা স্যার ওকে। শুনতে পাচ্ছি। রেকর্ডিং হচ্ছে না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, সো এই বিপণানন্দ স্যার যে এক্সন জিনিসটা দিছে, এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের একটা কাজ। সেটা হচ্ছে কি, এই যে লাস্টের একটা স্ল্যাশ দেখতেছেন না, এই স্ল্যাশটাকে বলা হয় হচ্ছে ফোল্ডার। আই রিপিট, এই লাস্টের স্ল্যাশটাকে বলা হয় ফোল্ডার। যেমনটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এই যে কোর্স, এই কোর্সের ভিতরে কি আমার এতগুলা পেজ আছে না, শুধুমাত্র এই ফোল্ডারটার ভিতরে। সো এইটার লিংক হচ্ছে এই যে, এটা হচ্ছে সেই লিংক। এখন আমি যদি এই ডিসঅ্যালাউ দিয়ে এই পেজটা এইভাবে রাখি, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে এই কোর্স এই পুরা পেজটাকে কি করছে, সে ব্লক করে রাখছে। মানে এই পুরা পেজটা সে পড়বে না, ঠিক না? এটা তো কপি করে জি। নিতে হয় না, কপি করে নিয়ে পেস্ট করতে হয়। কপি পেস্ট ভুলে যান, যেটা বলি সেটা বুঝেন যে সেটা কিনা। এটা কি বুঝছেন আমি কি বলতে চাচ্ছি? অল কোর্সের এইটা দেওয়া মানে হচ্ছে আমার এর ভিতরে যা যা আছে প্রত্যেকটা জিনিস আমি ডিসঅ্যালাউ করতেছি, ঠিক না? জি স্যার। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি যে গুগল এই পুরা এতগুলা না, আমি শুধুমাত্র এই ডিজিটাল মার্কেটিং এর যে পেজটা আছে এই পেজটা গুগলকে পড়াইতে যাচ্ছি, শুধুমাত্র এই পেজটা। আমি পুরা জিনিসটাকে ডিসঅ্যালাউ করলাম, বাট এই পেজটাকে আমি গুগলকে পড়াইতে যাচ্ছি। এখন হচ্ছে আমি কি করব, এখানে অ্যালাউ কথাটা দিয়ে এই পেজটা বসাই দিই, এই দিলাম। সো আমি মনে করেন এইটা করার কারণে গুগল আমার ওয়েবসাইটে আসলো, সে ফার্স্টে দেখলো ডিসঅ্যালাউ, অ্যালাউ করতেছে না অল কোর্স, বললো আচ্ছা ঠিক আছে, এই অল কোর্স আমি একটাও পড়বো না, ধরে নিল। তারপরে দেখলো আচ্ছা অ্যালাউ করতে বলছে এই পেজটা, যেই পেজটা এইটার ভিতরে আছে, এই একটা পেজ সে শুধুমাত্র আমাকে অ্যালাউ করছে, তখন সে শুধুমাত্র এই পেজটা পড়বে। আর তারপরে হচ্ছে আবার একটা ডিসঅ্যালাউ দিয়ে দিব যে আর কোনো রেস্ট্রিকশন নাই, এছাড়া সবকিছু তুমি করতে পারো। স্যার এবার ক্লিয়ার। ক্লিয়ার স্যার। ওকে স্যার অ্যালাউ এর পরে ওই যে একটা আপনার ফোল্ডার দিতে হবে না, এটা নিয়ম? এটা নিয়ম না, এই জিনিসটা নিয়ম না, বাট আমি ওইটা গুগলকে না স্যার, হেল্প করতেছি। ওইটা না স্যার, ওর উপরে অ্যালাউ এর পাশে ডিজিটালের আগে ফ্ল্যাশ, এটা কথা বলতেছেন? আচ্ছা, জি জি জি। এটা ইকুয়ালস টু আমার ওয়েবসাইটের হোম পেজ, ওকে। এটা সমান সমান এটা, একই কথা। কিন্তু কিন্তু
এখানে আবার একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে স্ল্যাশটা পেছনে দেওয়ার মানে কি? স্ল্যাশটা পিছনে দেওয়ার মানে হচ্ছে ফোল্ডার। ফোল্ডার ফোল্ডার আমি নেট কানেকশনের জন্য মিস করে গেছি। এই যে ইউনাইটেড নোটপ্যাডটা আমি কোথায় পেলাম স্যার? জি স্যার, নেটে অনেক সমস্যা স্যার। সবারই কম বেশি নেটে প্রবলেম হচ্ছে এখন হঠাৎ আমার করে। বাসাও যে নেট কারেন্ট চলে গেছিল তো এই জন্য আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমাকে বলেন যে এই পুরা লাইনটার মধ্যে অনেকগুলা স্ল্যাশ আছে, এই একটা স্ল্যাশ, এই একটা স্ল্যাশ, এই একটা স্ল্যাশ, এই একটা স্ল্যাশ, এরকম অনেকগুলা স্ল্যাশ আছে। সো আমি এখন চাচ্ছি এই পেজটা ডিসঅ্যালাউ করতে। সো আমি কোথা থেকে নিব, কিভাবে বসাবো, বা আমার এই জায়গাটা আমি কি বসাবো? আমাকে বসাতে হবে কিন্তু এখান থেকে বসাতে হবে। আমি বলছি কি এই স্ল্যাশটা মানে হচ্ছে হোম পেজ, সেটা কি এই যে এক্সটেনশনের পরে যে স্ল্যাশটা থাকবে সেই স্ল্যাশটা, কিন্তু এরপরে এই পুরো জিনিসটা কিন্তু আবার একটা জিনিস, মানে এবার বুঝছেন আমার এই কথাটার এই এতটুকু মানেই কিন্তু শুধুমাত্র হোম পেজ। আপনি যদি এই পেজটা ডিসঅ্যালাউ করতে চাইতেন তাহলে আপনাকে কপি করতে হবে এখান থেকে, এই পুরা জিনিসটা কপি করতে হবে, করে এইখানে আপনাকে বসায় দিতে হবে পুরা জিনিসটা। তার মানে এইটা মানে হচ্ছে হোম পেজ। ওকে জি স্যার, মানে ওইটা মানে ওর পূর্বের টুকু স্যার? হ্যাঁ, শুধুমাত্র এই এতটুকুই কিন্তু সে ধরবে। আমি যদি বলি শুভ পেজটাকে ডিসঅ্যালাউ করেন, আপনারা যদি এই এতটুকু এখানে বসায় থাকেন তাহলে ভুল করবেন। আমি আপনাদের কি বললাম? আপনাদের বললাম হচ্ছে শুভ পেজটাকে ডিসঅ্যালাউ করেন, শুভ পেজটাকে ডিসঅ্যালাউ করেন। আপনি বসায় দিলেন, স্যার এই যে স্যার বসাইলাম, এইটার মানে সে কি ধরে নিবে? এটার মানে ধরে নিবে এই স্ল্যাশটা মানে কি হোম পেজ, হোম পেজ। হোম পেজ বসালো। বাট অ্যাকচুয়ালি পেজ কোনটা? পেজ কিন্তু এই যে এটা। সো মাঝখানে দেখেন অনেক কিছু কিন্তু গ্যাপ, তার মানে এটা কিন্তু এই পেজ না। ধরতে পারছেন জিনিসটা? .com পর্যন্ত মানে সামনে তো বাদ যাবে না? আর একটু স্যার ক্লিয়ার দরকার স্যার, আচ্ছা মানে বাকিটা মাথার ভিতর আপনারা, ঢুকছে কম। আচ্ছা বাকিটা হচ্ছে আপনারা ভিডিওটা দেখে আরেকবার একটু ইয়ে করেন, তারপর আছে নেক্সট ক্লাসে আমি আবার বলবো, এটা সবচেয়ে ভালো হয়। জি স্যার। ভিডিওটা দেখেন তারপর আমি আবার দেখাবো, কোনো সমস্যা নেই। জি জি আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে একটু মিউট করেন সবাই। ওকে, সো তারপরে হচ্ছে XML সাইট ম্যাপ আর HTML সাইট ম্যাপ, দুই ধরনের সাইট ম্যাপ। এখানে অ্যাকচুয়ালি দুইটা কথা বলা আছে, বা দুইটার মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে সাইট ম্যাপ কথাটা কমন। সো আর এখানে হচ্ছে HTML, এটার মধ্যে হচ্ছে XML। সো প্রথমে আসি সাইট ম্যাপ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। সাইট ম্যাপ কথার মানে হচ্ছে পেজের লিস্ট। আমি আবার বলতেছি, সাইট ম্যাপ কথার মানে হচ্ছে পেজের লিস্ট। মানে হচ্ছে আমরা যখন ছোটবেলায় বা বড়বেলায় বই পড়ছি, বই পড়ার সময় সবার প্রথমে কি দেখছি? সূচিপত্র দেখছি, যে এই বইটা টোটাল কতগুলা পেজ আছে। টোটাল কতগুলা পেজ দেখলাম? 300 পেজ আছে, তার মানে 300 পেজ আমাকে পড়তে হবে। কোন পেজে কি আছে, কোন পেজে কোন চ্যাপ্টার আছে, এটা কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারি। এই যে সূচিপত্র কথা বলতেছি, এই সূচিপত্রকে বলা হয় হচ্ছে সাইট ম্যাপ। আর এখন আসি XML আর HTML এ আসি। XML টা হচ্ছে গুগলের জন্য, HTML টা হচ্ছে মানুষের জন্য। আমি আবার বলি, HTML টা হচ্ছে ম্যাঙ্গো পিপলের জন্য বা আমজনতার জন্য, আর XML হচ্ছে গুগলের জন্য। মানে গুগলকে বোঝানো আমার ওয়েবসাইটে টোটাল কতগুলা পেজ আছে। আর এই HTML টা হচ্ছে মানুষকে বোঝানো আমার ওয়েবসাইটে টোটাল কতগুলা পেজ আছে। তো প্রথমে আমরা XML সাইট ম্যাপটা একটু চেক করি। চেক করব কিভাবে? এই রোবটের মতোই আমরা এখানে লিখব sitemap.xml, sitemap.xml, এই যা লেখা আছে তাই। লেখার পরে আমরা এন্টার দিব। পরেরটার মধ্যে সেম কথাটা লিখব, sitemap.xml দিয়ে এন্টার দিব। এটার মধ্যেও আমরা সেম কথাটা লিখব। লেখার পরে একটু ওয়েট করব। সো এখন দেখেন এখানে কি কিছু আসছে?
কিছু আসছে কিনা? আসছে আসছে। আসছে একটু স্যার। যদি খেয়াল করি, এই যে দেখেন আমার হোম পেজ, এই যে অ্যাবাউট আস পেজ, এই যে গ্রাফিক ডিজাইন পেজ, এই যে অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন পেজ, ডিজিটাল ইমেজ এডিটিং পেজ, এটার মধ্যে যদি যাই, এটার মধ্যে কি লেখা আছে? নট ফাউন্ড। নট ফাউন্ড নট নাই। ফাউন্ড, তার মানে খুঁজে নাই, পাওয়া যায়নি। কিছুই পাওয়া যায় না। এটার মধ্যে যদি যাই, কিছু আছে? আছে জি স্যার আছে, আছে। কিছু আছে, দ্যাট মিন্স এইটা হচ্ছে আছে, তার মানে হচ্ছে এইটাকে বলা হয়, এই যে এক্সএমএল লেখাই আছে, এক্সএমএল সাইট ম্যাপ, মানে গুগলের জন্য একটা পেজের লিস্ট। আর এটা করার ইম্পর্টেন্সটা হচ্ছে এরকম যে গুগলকে বোঝানো বা গুগলকে একটু হেল্প করা যে আমার ওয়েবসাইটে টোটাল এতগুলা পেজ আছে, টোটাল এতগুলা পেজ আছে, যেই পেজটা তোমাকে পড়তে হবে। সো এরকম কিন্তু অনেক ভাবে আপনারা দেখতে পারেন একটা ওয়েবসাইটে। যেমন এই ওয়েবসাইটটা যদি আমি ওপেন করি, এই ওয়েবসাইটটার কি সাইট ম্যাপ কি আছে না নাই বলেন তো? হ্যালো, আছে আছে, শুধু এগুলা এক একটা এক এক ভাবে দেখাচ্ছে কেন? কারণ এটা হচ্ছে একটা টুলস দিয়ে করা, এটা হচ্ছে আর একটা টুলস দিয়ে করা। এটা করা হচ্ছে জেনারেটেড বাই ইউস্ট এসইও, ইউস্ট এসইও দিয়ে এটা করা। আর এটা করা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েটর দিয়ে করা, এক্সএমএল ড্যাশ সাইট ম্যাপ থেকে এই সাইট ম্যাপটা ক্রিয়েট করা। সো এখন যদি আমি গুগলের কথা বলি, গুগল সবার প্রথমে আসে হচ্ছে আপনার robot.txt ফাইলে আসে সবার প্রথমে, এবং সেখান থেকে তারপরে যায় হচ্ছে এই পেজে। হ্যালো, হ্যাঁ স্যার, আচ্ছা। সো গুগল যেটা কাজটা করে সেটা হচ্ছে সবার প্রথমে এই রোবট টেক্সটে যায়, রোবট টেক্সটে যাওয়ার পরে তারপরে আসে হচ্ছে এই এক্সএমএল সাইট ম্যাপ, এই পেজে আসে, এবং এই পেজ থেকে সে ডিসাইড করে বা একটা হেল্প নেয় যে টোটাল কতগুলা পেজ আছে এই ওয়েবসাইটে, দ্যাট মিন্স কতগুলা পেজ তাকে রিড করতে হবে। ক্লিয়ার সবার জিনিসটা, এক্সএমএল সাইট ম্যাপটা? জি স্যার। ওকে গ্রেট। সো আমরা হচ্ছে এখন কি করতেছি, শুধুমাত্র অডিট করতেছি যে এই জিনিসটা আছে কি নাই। সো আমরা দেখলাম আছে, তার মানে আমরা এখানে টিক চিহ্ন বসাবো, আর যদি না থাকে ক্রস সিম্বল বসাই দিব। আচ্ছা, এবার আসেন হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপ, যেটা কার জন্য? ম্যাঙ্গো পিপলের জন্য, মানুষের জন্য, আমজনতার জন্য। সো এখন হচ্ছে আমরা এটার পরে শুধুমাত্র সাইট ম্যাপ কথাটা লিখে এন্টার দিব, শুধুমাত্র সাইট ম্যাপ কথাটা লিখে এন্টার দিব, শুধু সাইট ম্যাপ, এক্সএমএলটা না, সাইট ম্যাপ লিখে এন্টার দিব। সো এটার মধ্যে যদি যাই, এই যে দেখেন এট এ গ্ল্যান্স দেখতে পারলাম আমার ওয়েবসাইটে টোটাল কতগুলা পেজ আছে। সো জিনিসটার এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরেন আপনি দারাজে গেলেন একটা ওয়ালেট কেনার জন্য, একটা ব্যাগ কেনার জন্য, আর খুঁজতে খুঁজতে আপনি কোনোভাবেই আপনি খুঁজে পাইলেন না যে এই ওয়েবসাইটে কোথায় এই ব্যাগটা আছে। আপনি কি সারাদিন ধরে খুঁজবেন যে কোন পেজে আছে? স্যার সত্যি পাই না স্যার। হ্যাঁ, তো সত্যি যদি না পেয়ে থাকেন, আপনি কি সারাদিন টাইম নষ্ট করেন ওটার পিছনে? না স্যার। আপনি কষ্ট করবেন, আপনি বের হয়ে যাবেন। এখন যদি ওনারের কথা চিন্তা করেন, ওনারের দিক থেকে চিন্তা করেন, তাহলে সে কি একটা কাস্টমার হারাইলো না, যে অ্যাকচুয়ালি তার প্রোডাক্টটা কিনতো? সো এই কারণে এইচটিএমএল সাইট ম্যাপটা থাকাটা খুব দরকার, সো দ্যাট একটা মানুষ যেন আপনার ওয়েবসাইটে অ্যাট এ গ্ল্যান্স দেখতে পারে আপনার ওয়েবসাইটে টোটাল কতগুলা পেজ আছে। আর এটা হচ্ছে আমরা এইখানে সাইট ম্যাপ লিখলেই চলে আসবে, যদি না আসে তাহলে একটু ফুটারে যাবেন, নিচে যাবেন, এখানে দেখেন সাইট ম্যাপ নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করলে আপনি দেখে যাবেন। নরমালি এই সাইট ম্যাপটা একটা ওয়েবসাইটের নিচে থাকে। এই যে দেখেন এই ওয়েবসাইটটা টোটাল কতগুলা পেজ আছে, আপনার কি লাগবে সব দেওয়া আছে।
ইন ডিটেল কিন্তু দেওয়া আছে, এবং এটা অনেক পেজ বলে অনেক পেজ সব লিস্ট এখানে দেওয়া আছে। এবং এটা নরমালি কোথায় থাকে, একটা ওয়েবসাইটে নিচে থাকে। সো এখানে যদি এই যে দেখেন সেই সাইট ম্যাপটা দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনার এই সাইট ম্যাপটা ওপেন হয়ে যাবে। এখন কি বুঝতে পারছেন সবাই HTML আর XML সাইট ম্যাপের ডিফারেন্সটা? হ্যালো জি স্যার। স্যার ক্লিয়ার না স্যার? বুঝতে পারছি কষ্ট হচ্ছে না স্যার। আমরা যখন আবার দেখবো Fully না, স্যার। ক্লিয়ার হয়ে যাবে। স্যার আচ্ছা, ক্লিয়ার না স্যার? কোনটা, XML টা না HTML টা? টোটাল টপিকটাই মানে XML আর HTML টা আসলে খুব নার্ভাস করে দিচ্ছে। আচ্ছা অগ্রদেব, আপনি শুধু আমার কোশ্চেন অ্যান্সার দেন, বাকিগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। জি এক সেকেন্ড আব্বা। আচ্ছা, সো আমার এই কোশ্চেনের অ্যান্সারটা দিন অগ্রদেব। আপনি মনে করেন একটা বই পড়তে চাচ্ছেন, একটা বই পড়তে আছে, বইয়ের ফার্স্টে কি সূচিপত্র থাকে না? জি আচ্ছা, সূচিপত্র থেকে দেখলেন যে ওখানে হচ্ছে কথার কথা ফাইনাল অ্যাকাউন্ট বা রেওয়ামিল, ট্রায়াল ব্যালেন্স, রেওয়ামিল আছে 4 নাম্বার চ্যাপ্টারে আছে, পেজ নাম্বার হচ্ছে 64। আপনি সরাসরি 64 নাম্বার পেজে কি চলে যেতে পারবেন না? হ্যাঁ একদম একদম পারবেন। যদি আপনি সূচিপত্রটা না দেখতেন তাহলে আপনাকে ওই বইটা যদি 1020 পেজের হয়, আপনাকে 1020 পেজ ঘেটে বের করতে হতো না যে কোথায় রেওয়ামিলটা আছে। হ্যাঁ ইন্ডিভিজুয়ালি সব পেজ দেখতে হতো। এই জিনিসটা কি বুঝছেন? তাহলে এই হ্যাঁ। সূচিপত্রটা আপনাকে কি হিসাবে হেল্প করতেছে? পেজটা খুঁজে বের করতে হেল্প করতেছে না? জি এই পেজটাকে আমি বলতেছি সাইট ম্যাপ। আচ্ছা ঠিক আছে, এখন কি বুঝতে পারছেন? আচ্ছা সাইট এবার ম্যাপটা আসেন। ক্লিয়ার হলো। ওকে, এবার আসেন। সাইট ম্যাপ দুই ধরনের হয়, একটা হচ্ছে XML আর একটা হচ্ছে HTML। XML হচ্ছে গুগলের জন্য, যেটা আমরা কোড দিয়ে দেখাইলাম আমি আপনাদেরকে, এবং সেটার জন্য চেক করার ওয়েটা হচ্ছে সাইট ম্যাপের পরে XML কথাটা লিখে এন্টার দিব। এই যে এখানে কি কোড লেখা না, কোড আমি আর আপনি বুঝি না, আমাদের বোঝারও দরকার নাই, শুধু কিছু একটা আসছে যেটা কোড দিয়ে, তার মানে হচ্ছে সাইট ম্যাপটা আছে, যেটা গুগল বুঝে নিবে। ওকে অগ্রদেব? জি জি, এটা আমাদের কোনো বোঝার কোনো পার্ট না। আপনাদের বোঝেন, আপনারা দেখবেন এখানে আপনারা আমাদের দেখবেন কোনো আছে কাজ কি নাই, এটা নাই। তো গুগলের কাজ, তাই না স্যার? এটা গুগলের কাজ, রাখতে হবে। এক্স্যাক্টলি, এটা গুগলের কাজ। আপনি দেখবেন এরকম কোড দিয়ে এরকম পেজের লিস্ট আছে কিনা, দ্যাটস ইট। মানে আমার পেজটা আমি মানে এখানে আপনি অডিট করতে হবে যে আমারটা এখানে সাবমিট করতেছি না। এখানে এই সাইট ম্যাপটা শো করতেছে কিনা, কিছু মিছু শো করতেছে কিনা, কিছু মিছু শো করতেছে কিনা। আচ্ছা, আর HTML টা ক্লিয়ার? এটা বলেন XML সাইট ম্যাপটা ক্লিয়ার? এটা জি, হচ্ছে জি, কার এটা- জন্য? গুগলের জন্য। সেম গুগলের এস জন্য, হ্যাঁ। HTML সাইট ম্যাপ মানুষের জন্য যেটা দরকার। মানুষের জন্য, হ্যাঁ। আপনি এই ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট নিবেন, প্লাম্বিং সার্ভিস, খুঁজেই পাচ্ছেন না, যদি খুঁজেই না পান তাহলে কি আপনি এই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিতে পারবেন না? আপনি কি করবেন, ক্লোজ করে দিয়ে আরেকটা ওয়েবসাইটে খোঁজার চেষ্টা করবেন। এই ওয়েবসাইটের যে ওনার, সে কি একটা কাস্টমার হলো না যে এই প্রোডাক্টটা জি। কিনতো? তো এখন চিন্তা করেন একটা জায়গা, এই যে সেই সূচিপত্র, এই সূচিপত্র থেকে আপনি কিন্তু ইজিলি বের করতে পারতেছেন রেওমিল কই আছে। চোখে দেখে আপনি ক্লিক করতেছেন, সরাসরি ড্রেন ক্লিনিং দরকার, ক্লিক করতেছেন সরাসরি ড্রেন ক্লিনিং এ পেজটাতে আপনি চলে গেলেন সরাসরি। আর যদি এই সেকশনটা না থাকতো, এই সেকশন না থাকতো, তাহলে আপনাকে কি এইভাবে করে প্রত্যেকটা পেজ, যেমনটা আপনি নিজেই বললেন, একটা একটা পেজ করে যেতে হতো, ড্রেন ক্লিনিং কই আছে এটা খুঁজে দেখি। আচ্ছা, সার্চ দিলে আসবে না এটা? সার্চ, এখন মনে করেন সার্চ অপশন নাই, তখন কি করবেন? ওকে, এবার কি বুঝতে পারছেন সবাই? তো সেই ক্ষেত্রে আমরা HTML টা কি কিভাবে দেখবো? সাইট ম্যাপ লিখে? সাইট ম্যাপ লিখে দেখবেন, এটা তো বললাম আমরা XML দেখছিলাম, সাইট ম্যাপের পরে XML কথাটা লিখছিলাম, আর HTML এর জন্য শুধুমাত্র সাইট ম্যাপ লিখে এন্টার দিব। এই যে চলে আসছে। এটা গেল 1 নাম্বার ওয়ে। 2 নাম্বার ওয়ে হচ্ছে একটা ওয়েবসাইটের নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখবেন এই সাইট ম্যাপ কথাটা লেখা থাকবে, ক্লিক করলেই হয়ে যাবে। এই ওয়েবসাইটটা যদি আমি নিচের দিকে যাই, দেখি এটার মধ্যে আছে কিনা,
এই যে দেখেন সেই সাইট ম্যাপটা কথাটা লেখা আছে। মানে সাইট ম্যাপ আপনি দুই ভাবে দেখতে পারবেন, HTML সাইট ম্যাপ, শুধু সাইট ম্যাপ লিখে অথবা একটা ওয়েবসাইটের নিচে দেখবেন সাইট ম্যাপ কথাটা লেখা আছে। স্যার সাইট ম্যাপে আমি এটাতে ঢুকবো কেন স্যার? একটু বুঝাইতে, আমার তো ওয়াইফাই কানেক্ট চলে গেছিল, আমি বুঝতে পারিনি, শুধু ঢুকবো কেন এটা একটু বললে ভালো। আচ্ছা, আমি যদি এইভাবে নেট কানেক্ট চলে গিয়ে এইভাবে যদি রিপিট করতেই থাকি তাহলে 6 মাসই লাগবে আমার এই জিনিসগুলো বোঝাইতে। আচ্ছা স্যার, থাক তাহলে স্যার ভিডিও এর দেখে জন্য খুব সুন্দর। বলছি যে আমাদের যখন হোমওয়ার্কটা মানে আমরা যখন এই ভিডিওটা বাসায় বারবার রিপিট করে দেখব, দেন আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো হ্যাঁ কোশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসে আর কি সেটা হ্যাঁ, রেজ তো করলাম। বেটার হচ্ছে আমি আপনাদেরকে আরেকবার রিপিট করি, আপনারা কোন ধরনের জিনিসগুলো আমাকে রিপিট, একটু শুনি, আপনারা কোন ধরনের জিনিসগুলো আমাকে রিপিট করতে বলবেন। আপনি পুরো জিনিসটা শুনছেন কিন্তু আপনি বুঝেন নাই, এইটা আপনারা আমাকে কোশ্চেন করবেন, স্যার আমি শুনছি বাট আমি বুঝি নাই। বাট যদি কারো নেট চলে যায় বা কেউ যদি মাত্র ঢুকেন, সে যদি আবার পুরো জিনিসটা বুঝতে চান, তাহলে স্যার অ্যাকচুয়ালি আপনি বাকিদেরকে সমস্যায় ফেলতেছেন, বাকিদেরকে লস করাচ্ছেন এবং সাথে রাইট। সাথে নিজেকেও লস করাচ্ছেন, নিজেদেরকেও লস করাচ্ছেন। এইটা করুন না, এটা আপনার ভালোর জন্যই বলতেছি। সো আপনারা সেই ক্ষেত্রে ভিডিওটা দেখেন, দেখে নেক্সট ক্লাসের ইনিশিয়ালিতে শুরুতে আমাকে কোশ্চেন করেন, আমি আপনাকে বুঝাই দিব। যেমন দেখেন আজকে অডিট ক্লাস, মাত্র আমি আপনাদেরকে 4টা জিনিস বুঝাতে পারছি এই পুরো ক্লাসে, যেখানে আমি এই পুরো জিনিসটা 2টা ক্লাসে কমপ্লিট করি। ওকে স্যার, সমস্যা নেই স্যার। ওকে স্যার। না, সমস্যা অবশ্যই আছে, সমস্যা থাকবে না কেন, অবশ্যই না, সমস্যা যেটা আছে। বলছেন এটা রাইট স্যার। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। স্যার আমাদের ক্লায়েন্ট যদি কোন একটা পেজ দেয়, আমাদের ওই পেজ, হ্যালো, বলেন, আমি শুনতেছি। তো দেখা যাচ্ছে আমরা তো এগুলো অডিট করছি, যেগুলো যে HTML XML, এগুলোর কারণ হচ্ছে আমরা সব দেখতেছি যে ডিটেলস ঠিক আছে কিনা, যেহেতু আমরা র্যাঙ্কিং এ দেবো, এটাই তো। তো যদি হ্যাঁ। না থাকে এগুলো, তখন আমরা তাকে ফিডব্যাক দিব যে আপনার পেজটা ঠিক মতো করা নাই, আপনি আবার এটা রিমেক করে দেন। রিমেক করেন, এটা না করলে গুগল এসে র্যাঙ্কে আসবে না। আমি তো আপনাদের মেইন কাজটা হচ্ছে এসইও করে একটা ওয়েবসাইটকে গুগলের র্যাঙ্কে আনা। এই র্যাঙ্কে হ্যাঁ। আনতে হলে অবশ্যই, এবং র্যাঙ্কে কোন র্যাঙ্কে আনবেন, গুগলের র্যাঙ্কে আনবেন। এটাও গুগলের রুলস, গুগলের রুলস মেনটেন না করলে গুগলের র্যাঙ্কে আসাটা পসিবল না, কোনোভাবে পসিবল না। আমরা কিন্তু এখন কাজ করতেছি র্যাঙ্কে আনার জন্য। এই কারণে এরপরে অডিটের কাজটা, এই জন্য অডিটটা দরকার। এরপরে দেখাবো এই কিওয়ার্ড গুলাকে কিভাবে আস্তে আস্তে র্যাঙ্কে আনতে হয়। আপনি কিওয়ার্ড গুলা অনেক ভালো কিওয়ার্ড নিছেন, অডিট ঠিক হয় নাই, আপনি ওই কিওয়ার্ড গুলো র্যাঙ্কে আনতে পারবেন না। আর অডিট দিয়ে আর কিওয়ার্ড দিয়ে আমরা নেক্সট ক্লাসগুলো করব, মানে অডিট শেষ হলে যে কিভাবে একটা কিওয়ার্ডকে গুগলের র্যাঙ্কে আনতে হয়। আবু সাদ, রায়হান বাদশা আছে, বিপানানন্দ দে। ইয়েস প্লিজ। আচ্ছা স্যার, আপনার মনে হয় একটু অ্যাকাউন্টস এর সমস্যা আছে, প্লিজ একটু কাইন্ডলি নেক্সট ক্লাসের আগে অ্যাকাউন্টস থেকে কনফার্মেশন নিয়ে আসেন। রবিউল আওয়াল রবি আছে, শাহজাহান আহমেদ, ইয়েস স্যার। ওমর আলী আছে, ফাইজারে দেখছিলাম, আল ফাতা, আবু ফাহার আল ফাতা নাই, মোহাম্মদ ইনামুল হক, সাব্বির আহমেদ সিয়াম, জাকির হাফিজ আছে, সাইদ একরামুল হক আছে, অগ্রদেব চক্রবর্তী আছে, আশরাফুল ইসলাম আনমন, হ্যাঁ প্রেজেন্ট স্যার। ওকে, জয় কুমার মন্ডল আছে, রেজবানা খানম আছে, আবিরুল ইসলাম আছে, রিফাত আরা আফরিন বৃষ্টি, নাই, বিলাল হোসেন, শাহিন সুলতানা, শাহিন সুলতানা প্রেজেন্ট প্লিজ, প্রেজেন্ট প্লিজ। তাবাসসুম আছে, মেহেদি হাসান, জি স্যার আছি। শর্মিলা এহসান, সানজিদ আক্তার, জাহিদুল আলম, প্রেজেন্ট স্যার। নাদিমুল ইসলাম, ইয়েস স্যার। নাহিদ শারমিন টুম্পা,
প্রেজেন্স হচ্ছে 19 জন, 19 জন, ঠিক আছে। ওকে, সো তারপরে হচ্ছে কাস্টম 404, কাস্টম 404। সো কথার কথা আমরা জানি সাইট ম্যাপ নামে একটা পেজ আছে, আমরা জানি। এখন আপনারা বলেন এই ওয়েবসাইটে কি এই নামে কোনো পেজ আছে? না, শিওর তো? না থাকার সম্ভাবনাই বেশি। বাকিরা কি বলেন? সাইট ম্যাপ আছে তো স্যার। আমি এখানে কি লিখছি, আমি বলছি এই নামে কোনো পেজ আছে কিনা। না, এটা বুঝবো কি করে? আমার তো একটা নতুন ওয়েবসাইটে আমি তো এটা বুঝতে পারবো না। আরে এটা কমন সেন্স, আমি এখানে হিজিবিজি লিখতেছি, দেখতেছেন না? স্যার, এই নামে কি সেটাই পেজ তো, থাকে পসিবল? সেটাই তো বলছি। না স্যার। আচ্ছা, না না, এটা তো নাই। এটার জন্য বোঝানোর সুবিধার জন্য হিজিবিজি লিখতেছি, কমন না সেন্স, স্যার। যে এটা অ্যাকচুয়ালি এই নামে কোনো পেজ থাকা কোনো পসিবল না। এন্টার দিলাম, পরের ওয়েবসাইটটায় যাই। এটার মধ্যে এই যে লিখলাম, কোনো পেজ আছে এই নামে? না স্যার। থাকার না, কোনো চান্সই নেই। ওকে, দেন হচ্ছে ক্রিয়েটিভ আইটির আছে? না, না স্যার। এন্টার দিলাম। সো এখানে কি বলছে, এরা কি বলছে? দ্যাট পেজ ডাজ নট doesn't এক্সিস্ট, exist. মানে এই নামে কোনো পেজ নাই, ঠিক না? এখানে কি বলছে? নট ফাউন্ড, Not found. খুঁজে পাওয়া যায়নি। এরা কি বলছে? Not 404 not found. নট ফাউন্ড। আচ্ছা, ঠিক আছে। এটার মধ্যেও একটু লিখি। এটার মধ্যেও লিখি, এটার মধ্যেও লিখি। সো এটার মধ্যে কি বলছে? উপস, সামথিং ওয়েন্ট রং, লুকস লাইক দিস পেজ ডাজ নট এক্সিস্ট, মানে এই নামের কোনো পেজ নাই, ঠিক না? আচ্ছা, এইটার মধ্যে যদি যাই, উপস দ্য পেজ ক্যান নট বি ফাউন্ড, মানে এই নামে কোনো পেজ নাই। এটার মধ্যে যদি যাই 404, দ্য পেজ কুড নট বি ফাউন্ড, এই নামে কোনো পেজ নাই। সো এখন আমাকে একটা জিনিস বলেন, প্রত্যেকটা পেজের এরকম যখন হিজিবিজি দিচ্ছি, আলটিমেট রেজাল্ট কি আসলো? এই নামে The কিছু page নাই। not found or 404. এই নাম 404 কথার মানেই হচ্ছে ওটা হচ্ছে টেকনিক্যাল টার্মস, Right. পেজ নাই, এই নামে কোনো পেজ নাই। কিন্তু প্রত্যেকটার ইন্টারফেস কি দেখতে একরকম? এটা একটু ডিজাইন করে করছে, এটা আরেক রকম ডিজাইন করে করছে, এরা আবার একটু আরেক রকম ডিজাইন করে করছে, এরাও দেখে একটু স্টাইল করে করে করছে। আর এটা কি করছে? কিছুই করে নাই, নট ফাউন্ড। একটু আগে রোবট টেক্সট চেক করলাম, সেটাও এরকম আসলো। এক্সএমএল সাইটম্যাপ চেক করলাম, সেটাও এরকম আসলো। এখন একটা চেক করতেছি, সেটাও এরকম আসলো, নট ফাউন্ডই বলছে, বাট কোনো ডিজাইন নেই। এখানে দিলাম, এরাও সাদা কাগজের মধ্যে দিয়ে দিছে 404 নট ফাউন্ড বলে দিছে। সো আলটিমেটলি দিন শেষে সবগুলারই অ্যান্সার একই, এই নামে কোনো পেজ নাই, এক্সিস্ট করে না। সো কাস্টম 404 বলতে এটা কি বোঝায়? ডিজাইন করা, এক একজন এক এক ডিজাইনে করতেছে, এটার মতো করে কাস্টম করছে এর ইচ্ছা মতো করে। লাইক আপনি যদি একটা 3 পিস বানান, আপনি যদি একটা টি শার্ট বানান, শার্ট বানাইতে দেন, আপনারা কি আপনাদের ডিজাইন মতো দেন না টি শার্টটা, বা আপনাদের 3 পিসটাকে আপনাদের স্টাইল করে বানাইতে দেন না আপনাদের মতো করে? গলা এরকম হবে, হাতা বড় হবে, নিচে মানে ইয়ে করবেন, ফুল টুল কি আঁকাইতে দিবেন, এরকম কি আপনারা নিজেরা ডিজাইন দেন না? আপনারা শার্টের ক্ষেত্রে বলেন কি কোটটা আর দিতে, হাতাটা বলেন যে ইয়ে জড়া কি বলেন নাম, কাফলিন বসানোর জন্য বড় করে দেন, ডাবল প্লেটের সেলাই দেন, এটা কি আপনার শার্ট বানানোর সময় বলেন না? তার মানে কি আপনি টেইলারকে ডিজাইন দিচ্ছেন, কাস্টম করে নিচ্ছেন, আপনার নিজের ইচ্ছা মতো তৈরি করে নিচ্ছেন। কথার মিনিংটা বুঝেন, নিজের ইচ্ছা মতো তৈরি করে নিচ্ছেন আপনি। তো এই যে নিজের ইচ্ছা মতো তৈরি করাটাকে বলা হয় কাস্টম। আর পরে হচ্ছে 404 মানে হচ্ছে পেজ এক্সিস্ট করে না। তো এখন এইটা গুগল বলছে তুমি তোমার মানুষজনকে একটু ডিজাইন করে বোঝানোর চেষ্টা করো যে এই নামে কোনো পেজ নাই, এই নামে কোনো পেজ নাই, একদম মুখস্থ দিও না। বুঝছেন জিনিসটা? তো আপনি যখন কোনো একটা হিজিবিজি লিখে একটু ডিজাইন করা জিনিস দেখবেন,
এরকম ডিজাইন করা জিনিস দেখবেন, তখন আপনি ধরে নিবেন কাস্টম আছে। কিন্তু যদি এরকম দেখেন তাহলে আপনার কি মনে করবেন, ওয়েবসাইটটা কাস্টম 404 পেজ নাই। নাই। ওকে, জি স্যার, জি বুঝতে স্যার। পেরেছি। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা আসি, এইচটিটিপি আর এইচটিটিপিএস চেক। এখানে জিনিসটা হচ্ছে এটা দুইটা ওয়ার্ডের কথা বলছি, এইচটিটিপি আর এইচটিটিপিএস। এটা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে, এবং এটা চেক করতে কত টাইম লাগে এটা চেক করে দেখেন। এই ওয়েবসাইট গুলা যদি আমি একটু ব্যাক টু দ্য প্যাভিলিয়নে নিয়ে আসি, আর এখানে আরেকটা ওয়েবসাইট নিয়ে আসি। সো মনে করে আমি চেক করতেছি আমার ওয়েবসাইটটা রিলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এখানে কি দেখতেছি, নট সিকিউর কথাটা লেখা আছে। ক্লিক করলাম, ইওর কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিউর। এই লিংকটাকে আমরা কপি করলাম, করে নোটপ্যাডে বসাইলাম। আর এই ওয়েবসাইটটার এখানে কি দেওয়া আছে, তালা সিম্বল দেওয়া আছে। ক্লিক করলাম, কানেকশন ইজ সিকিউর, লিংকটাকে কপি করলাম, করে নিচে বসাইলাম। এই দুইটা ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কোন জায়গায়, একটার মধ্যে এস আছে আর একটার মধ্যে এস নাই। সো গুগল বলছে তোমার ওয়েবসাইটটা অবশ্যই সিকিউরড হতে হবে। কেন? কারণটা হচ্ছে আমরা যারা কাস্টমার আছি, আমরা গুগলে কোনো কিছু লিখে সার্চ করা মানে হচ্ছে গুগলের কাছ থেকে হেল্প নিচ্ছি। সো গুগল বলছে আমি আমার কাস্টমারদেরকে সেই সমস্ত ওয়েবসাইট দিব যেই সমস্ত ওয়েবসাইট সিকিউর। যদি একটা নট সিকিউর সাইট আসে, আমি আর আপনি যদি ভিজিট করি, সেখান থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করার জন্য তো আমাকে নক করতে হবে বা মেইল করতে হবে। সো এই নক করার মাঝখানে হ্যাকাররা কিন্তু আমার ইনফরমেশন গুলা হ্যাক করে নিতে পারে, যেটা খারাপ। সো গুগল এই জন্য বলছে তোমার ওয়েবসাইটটা তোমাকে অবশ্যই সিকিউর হইতেই হবে, এবং এটা চেক করতে আমার মনে হয় 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগবে সবাই। আর এটা হচ্ছে আমি প্রথমে যখন বলছিলাম রোল নাম্বারের কথা, সবগুলো বলছিলাম 2 মার্ক 3 মার্ক 4 মার্ক, এটার জন্য কি বলছিলাম 10 মার্ক। তো এখানে যতগুলো সেকশন দেখতেছেন, এই সেকশনটা সব থেকে বেশি মার্ক ক্যারি করে। দ্যাট মিনস আপনার ওয়েবসাইটটা অবশ্যই এরকম হতে পারবে না, অবশ্যই এরকম তালা সিম্বল বা সিকিউর হতে হবে। এটা হচ্ছে মেইন পারপাস। আপনারা যেই ওয়েবসাইট নিয়ে কাজ করবেন না কেন, আপনার ওয়েবসাইটটা সিকিউর হতেই হবে। যদি সিকিউর না হয়, আপনাকে এখানে কি করতে হবে, লিখতে হবে ইওর ওয়েবসাইট ইজ নট সিকিউর, দিয়ে ক্রস সিম্বল বসাই দিবেন। ক্লিয়ার সবার এতটুকু? জি স্যার, ক্লিয়ার। স্যার আমরা এটা ক্লিয়ার, জাস্ট একটা কথা জিজ্ঞেস করছি, সিকিউর কিভাবে করা হয় আমরা কি এটা শিখবো পরে? হ্যাঁ অবশ্যই, আমি বললাম না, আমরা এইখানে যতগুলা জিনিস দেখতেছেন প্রত্যেকটা সলিউশন আমি ওয়েবসাইটে করে দেখাবো। ওকে স্যার, আন্ডারস্ট্যান্ড। এবং আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে আমি বাধ্য করব। আপনারা প্রত্যেকে পিসিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, যেখানে আমরা এর সলিউশনগুলো করব। লাইক রোবট টেক্সটটা কিভাবে ক্রিয়েট করতে হয়, এই সাইট ম্যাপটা কিভাবে ক্রিয়েট করতে হয়, এই প্রত্যেকটা জিনিস আমরা করব। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। স্যার বুঝছি। ওকে স্যার, আজকে আর গলা দেখছি বাইরে দিছে না, আজকে এই পর্যন্তই থাকুক। ওকে স্যার, নো প্রবলেম। হ্যাঁ, বাকিটা নেক্সট দিন ইনশাআল্লাহ কমপ্লিট করব। আর নেক্সট দিন সবাই একটু আর্লি আসেন। আর্লি বলতে হচ্ছে ক্লাস হচ্ছে আপনাদের 3:30টার সময়। আমি 3:30 এক্স্যাক্টলি 3:30 লগ ইন করবো। আপনারা কাইন্ডলি দয়া করে 3:29 লগ ইন দিয়ে রাখেন, সো দ্যাট 3:31 মধ্যে আপনারা সবাই যেন আমি অ্যাকসেপ্ট করতে পারি। 3:32 বা 33 আমরা শুরু করে দিব। ঠিক আছে স্যার। ওকে স্যার। স্যার আমাদের রমজান, প্রশ্ন করতে চাই। জি বলেন স্যার, ওই যে আপনি যে দেখিয়েছিলেন যে রেজাল্ট গুলো ওয়েবসাইটের, রেজাল্টে যেগুলো অ্যাড এর কথা বলেছেন, যেটা অর্গানিক, সেখানে বলছিলেন যে টাকা দিয়ে। টাকা আমি ধরে নিয়েছি যে অ্যাড গুলোতে টাকা দেওয়ার কথা আসে, ওইটাতে কেন আসবে? বুঝি নাই। অর্গানিক যে এই রেজাল্ট যে গুলো আপনার সামনে আছে, আমি স্ক্রিনে শেয়ার করি। জি, এটা হচ্ছে পেইড, গুগলকে টাকা দিয়ে একটা দেওয়া হয়েছে, আর এগুলো হচ্ছে অর্গানিক। অর্গানিক এগুলোর ক্ষেত্রে কি বলেছিলেন যে টাকার সাথে জড়িত, এটার সাথে বলছিলেন না, টাকা হচ্ছে এগুলা, অ্যাডগুলা। হ্যাঁ আচ্ছা, আর এগুলা হচ্ছে অর্গানিক। এইটার কাজই আমরা করতেছি না, এইটাই আমরা কাজটা শিখতেছি। এইখানে হচ্ছে এই অডিটটা যে যত বেশি
ভালোভাবে করতে পারবে সে তত বেশি এখানে আগে আসতে হবে, এই একে আসতে পারবে, এই 1 নাম্বার পজিশনে আসতে পারবে। টাকা দিয়ে করলে কি স্যার অডিট করা লাগে না? অবশ্যই লাগবে, এই অডিট করতে হবে। এরা হচ্ছে সেল করার জন্য টাকা দিয়ে করতে, সেল করার জন্য, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট সেল করার জন্য। ফেসবুকে কি আপনি অ্যাড দেন না, অ্যাড রান করেন না, বা ফেসবুকে কি অ্যাড দেওয়া যায় না? জি, ঠিক সেরকম গুগলের মাধ্যমে অ্যাড দেওয়া যায়, এটা হচ্ছে সেটা করছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই আমরা যে অডিট গুলো করে গুগলকে একটা ওয়েবসাইটে কেউ র্যাঙ্কে এনে দিল, ফার্স্ট পেজ বা ফার্স্ট পেজ, ওখান থেকে যেই ভিজিট হয়ে সেল গুলো হবে সেটা কি আইডেন্টিফাই করা যায়? হ্যাঁ, যাবে না কেন? আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে করা যায়। আচ্ছা আচ্ছা, এটা স্যার এভরিথিং ইজ পসিবল, এমন কিছু নাই যে ডিজিটাল মার্কেটিং এ নাই স্যার। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট দিন বাকিটা আমরা কমপ্লিট করব, পুরোটা না, অ্যাট লিস্ট আরো কিছু কমপ্লিট করব। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ।